তো হ্যালো ভাইরা, সবার কী অবস্থা? আশা রাখি ভালো আছো। তো তোমাদের অভিষেক ভাই আবারও নিয়ে আসলো তোমাদের গুচ্ছের ফিজিক্স সেকেন্ড পেপারের চ্যাপ্টার 7। ওকে, আগের ক্লাসটার জন্য আমি সিনসিয়ারলি অ্যাপ্লজাইজ করি, ঠিক আছে, মানে ক্ষমা চেয়ে দিচ্ছি। লাস্টের দিকে আমার গলা ভেঙে গিয়েছিল, আর গলা ভেঙে যাওয়ার কারণে হয়তো বা তোমাদের একটু বুঝতে সমস্যা হয়েছে, বাট আমি লেখা ট্রাই করছি। তাও যদি কোনো সমস্যা থাকে তাহলে ভাই তোমরা ইউটিউব অলরেডি সামারি লেকচার আছে, ওখান থেকে ভাই চ্যানেল দেখে নিতে পারো। তোমাদেরকে অবশ্যই বলছি যে এই কোশ্চেন প্র্যাকটিস করার আগে তোমাদের কোনটা ভাই করা ম্যান্ডেটরি, মাস্ট, বুঝে গেছে? আবারও আজকে এসি অন করা আছে, জানি না গলা ভাঙবে কিনা, বাট আমি আমার ওখানে ফ্রিকোয়েন্সি দেখতেছি মোটামুটি ঠিক আছে। ওকে, এতটুকু কী বলে পেসে যদি আমি কথা বলি তাই তোমরা একদম ক্লিয়ারলি শুনতে পারবা, ঠিক আছে? এই ব্যাপারে আমার কোনো ধরনের কোনো ডাউট নেই। আর তাহলে আসো ভাই শুরু করা যাক। ওকে, তাহলে ভাই আমাদের চ্যাপ্টার 7। আচ্ছা দেখো, চ্যাপ্টার 7-এর আগে ভাই কী কী করতে হবে, ঠিক আছে? মাস্ট টু ডু, মানে যেটা ছাড়া তুমি লেকচার দেখবা না, সেই টু ডু লিস্টগুলো আগে বলে নিই। ওকে, ঠিক আছে, দেখো টু ডু লিস্টগুলো ভালো করে খেয়াল করো। সবার আগে লেকচার দেখার আগে তুমি ইউটিউবে যাওয়া, ইউটিউবে যাওয়ার পরে লাইট অ্যান্ড ফিজিক্সের প্লেলিস্ট সেকশনে যাবা। লাইট অ্যান্ড ফিজিক্সের প্লেলিস্ট সেকশনে যাবো, ঠিক আছে? এখান থেকে যাবো কোথায় ভাই? প্লেলিস্টে। ওকে, তোমরা তো আবার ইউটিউব চালাইতে পারো না, ঠিক আছে? মানে কিছু মানুষের কমেন্ট দেখে আমার মনে হয় তোমাদের হাতে ফোন হলো সেই দিন দেওয়া হয়েছে, অথচ মিম বানানোর সময়, ভিডিও বানানোর সময় তোমাদের থেকে এক্সপার্ট এই দুনিয়াতে আর কেউ নেই। সবার আগে ইউটিউবে যাবা, দেন লাইট অ্যান্ড ফিজিক্সে যাবা, দেন এটা প্লেলিস্ট সেকশনে যাবা, দেন ওখানে দেখবে একটা সেকশন আছে 20 মিনিট স্পিড রান, ঠিক আছে? স্পিড রান নামে একটা সেকশন আছে। ওখানে কি আমার সামারি লেকচারগুলো দেওয়া আছে। কারণ কি ভাই, এখন তো সময় নেই যে ডিটেল লেকচার দেখবো। যে তোমার যদি মনে হয় ডিটেল লেকচার দেখা যায় কি, যে পড়িই নেই, জানিই না, কিছু তো পারো। যদি কিছু পারো তাহলে ভাই তুমি সামারি লেকচার দিয়ে বাকি তোমার সবগুলো ডট যেগুলো আছে কানেক্ট হয়ে যাবে, প্যারা নেওয়া লাগবে না। আর যে চ্যাপ্টারগুলো ভাই আমি একদমই পারি না, তোমার ফিজিক্স হোক, বিট, কেমিস্ট্রি, বিট, ম্যাথ, তুমি চাইলে এখান থেকে দেখতে পারো। আমাদের গুচ্ছিত ভাই টিচাররা আছে, ঠিক আছে? ওখানেও ক্ষেত্রেও সেম, যেহেতু আমরা এখানে কোশ্চেন প্র্যাকটিসে ফোকাস বেশি করতেছি। কারণ তোমাদের এতদিন ঝামেলা কী হয়েছে, থিওরি পড়ছি, অনেক পড়ছি, বাট কোশ্চেন প্র্যাকটিসও কম থেকে গেছে। এক্সামে কোশ্চেন আসছে ঠিক টাইমের মধ্যে করতে পারিনি। তাই আমরা এখন ট্রাই করতেছি কি, কোশ্চেন ভার্সেস টাইমের যে রেশিওটা সেটা অনেক হাই রাখার ট্রাই করতেছে। মানে কম টাইমে কত তাড়াতাড়ি আমাদের অ্যান্সার দেওয়া যায়। সহজ কথা, কেউ যদি মুখস্থ অ্যান্সার বসায় আর কেউ যদি অনেক বুঝে অ্যান্সার বসায়, ডাজেন্ট ম্যাটার, তোমার নাম্বার আসলেই হয়েছে, তাই না? কিন্তু ব্যাপারটা আমাদের দুইটার মধ্যে ব্যালেন্স আউট রাখতে, মুখস্থ তো করবো না, যতটুকু বুঝে যতটুকু ফার্স্ট অ্যাটাক দেওয়া যায়। মুখস্থ ইন দ্য সেন্স করতে করতে এক্সাম দিতে কিছু কোশ্চেন এমনিই হয়ে যায়। কথা বুঝতে পারছো? জি ভাই। তারপরে আমাদের প্রসিডিউর বুঝে গেছে। ফার্স্ট ইউটিউবে যাবো, দেন লাইট অ্যান্ড ফিজিক্সে যাবো, দেন প্লেলিস্ট লাইট অ্যান্ড ফিজিক্স লিখে সার্চ দিলেই হবে, অথবা তুমি চাইলে আমার নাম লিখে সার্চ দিলেও চলে আসবো। ওকে, ঠিক আছে? অভিষেক শিকদার নাম লিখে সার্চ দিলেও তোমার ইজিলি চলে আসবে, ঠিক আছে? এই ব্যাপারে কোনো কনফিউশন নেওয়া লাগবে না। তারপর তুমি যাবা প্লেলিস্টে যাবা, স্পিড রান থেকে চ্যাপ্টার 7 আর চ্যাপ্টার 8 ভালো করে রিভিশন দিব। দেন ভাই আমি ভাইয়াদের সাথে কোশ্চেন প্র্যাকটিস করা স্টার্ট করবো, মানে আমার সাথে কোশ্চেন প্র্যাকটিস করা স্টার্ট করবা। বুঝে গেছে? হ্যাঁ কি না? জি ভাই, বুঝতে পারছি। নেক্সট কোয়েশ্চেন। ওকে, লেটস বিগিন। ফার্স্ট কোশ্চেন দেখা যাক কী লেখা। কোনটি আলোর তরঙ্গদৈর্ঘ্য বৈশিষ্ট্য দ্বারা ব্যাখ্যা করা যায় না? আচ্ছা, এখন ভাই মানে কি, ইংলিশ ভার্সনদের জন্য আগে বলি যে মানে আলোর মানে কোন প্রপার্টি, ঠিক আছে? উইচ প্রপার্টি অফ লাইট কান্ট বি ডিসক্রাইব বাই দ্য ওয়েভ নেচার, বা বলতে পারো, ঠিক আছে, ওয়েভ নেচার, এটাই আর কি পারফেক্ট। বলছি কি, ওয়েভ নেচার দিয়ে নিচের চারটার মধ্যে কোনটাকে ব্যাখ্যা করা যায় না। এখন তোমাকে আমি আগে বলি ভাই মানেটা কি আগে বুঝাই, ঠিক আছে? একটু ডিটেইলে, হালকা একটু ডিটেইলে ডিসকাস করি, যতটুকু লাগে কোশ্চেন থেকে আমরা থিওরিতে অ্যাটাক দেবো, ঠিক আছে? এতদিন তো থিওরি থেকে কোশ্চেন পড়ছে, এখন আমরা রিভার্স স্ট্র্যাটেজি ইউজ করবো। তাহলে কি ভাই তোমাদের এফিসিয়েন্সি বলো, মাথার ডট কানেক্ট বলো, বেশি ভালো হবে। ওকে, আচ্ছা, তো প্রথম কথা ভাই আমাদের, তুমি যদি একটা লাইটের কথা বলো বা যদি একটা আলোর কথা বলো, আলোর ভাই তোমার দুইটা প্রপার্টি থাকে, ঠিক আছে? একটাকে বলে পার্টিকেল নেচার, একটাকে বলে ওয়েভ নেচার, ঠিক আছে? একটাকে বলে ভাই কণা ধর্ম, আরটাকে বলে তোমার হলো তরঙ্গ ধর্ম, ঠিক আছে, বা ওয়েভ নেচার বলে। এখন যদি কেউ আমাকে জিজ্ঞেস করে ভাইয়া যে আসলে কোনটা সত্য, ব্যাপারটা হলো দুইটাই বিহেভিয়ার শো করতে পারে, ও দুইটাই শো করতে পারে। সবচেয়ে মজার ব্যাপার হলো লাইটের ক্ষেত্রে এটাকেই বলে ডুয়েল নেচার বা দ্বৈত ধর্ম, ঠিক আছে? ডি ব্রয় বলছিল, ডি ব্রয় তো একটা লয়ার ছিল, তোমরা হয়তো অনেকে জানো না, জানাই দিলাম, ডি ব্রয় বলছিল, ঠিক আছে? ডি ব্রয় তোমার একটা লয়ার ছিল। একটা কি ভাই তরঙ্গ, আর একটা কি ভাই আমার কণা। এখন তরঙ্গের ক্ষেত্রে ব্যাপারটা কি, বা তরঙ্গের ক্ষেত্রে ব্যাপারটা হলো কি ভাই, এটা এইভাবে কাজ করে, তাই না? মানে তুমি জিনিসটা বুঝতে পারতো, সেখানে যে জিনিসটা দেখানো হয়েছে এটা কাইন্ড অফ লাইক তোমার একটা কন্টিনিউয়াস প্রসেস, মানে কি নির্বিচ্ছিন্ন। যেমন যারা টপাররা সারা বছর পড়তেই আছে, কোনো ঝামেলা নেই। তোমরা পড়তেছো না তো পড়তেছোই না, চিল করেই বেড়াচ্ছ, তাই না? একদম কন্টিনিউয়াস প্রসেস। তাহলে এই তরঙ্গের ক্ষেত্রে হয় কি, জিনিসটা তোমার কন্টিনিউয়াস প্রসেস হয়। ওকে,
ঠিক আছে, এখানে কী হয় তোমার কন্টিনিউয়াস প্রসেস হয়। কণার ক্ষেত্রে ব্যাপারটা কী হবে, কণার ক্ষেত্রে আমার কি জিনিসগুলো প্যাকেটের ফর্মেটে যায়, তাই না? এই ধরে এরকম করে কী হয় আমার প্যাকেটের ফর্মেটে যায়, বুঝতেই পারছো ভাই, ছাড়া তাই না? এটাকে আমরা কী বলবো, অবশ্যই এটাকে ভাই আমাদের বলতে হবে কি ডিসকন্টিনিউয়াস প্রসেস। ওকে, এটাকে বলা হয় কীভাবে আমাদের বিচ্ছিন্ন প্রসেস বা ডিসকন্টিনিউয়াস প্রসেস। এখন ভাই মানেটা কি বা ঝামেলাটা কোথায় আসো, দরকার তোমাকে অপশনগুলো ফার্স্টে পড়ানো স্টার্ট করি। সবার আগে দেখো আমাদের কী লেখা, ব্যতিচার লেখা। ব্যতিচার ভাই আমরা সামনে পড়বো, ঠিক আছে, সামনে ভাই আমাদের পড়া হবে। ব্যতিচারের বেসিক্যালি মিনস কি তোমরা অলরেডি জানো, বা যদি কেউ না জানো রিভিশন লেকচার দেখে আসো বা দেখে আসো তাহলে ভাই ক্লিয়ার হয়ে যাবে। ব্যতিচার বেসিক্যালি মিনস কি তোমার দুইটা স্লেট থেকে আলো যায়, তারপর কিংবা ডোরা কাটা ফ্রিঞ্জ ক্রিয়েট হয়। এখন ওখানে আমরা কী করি, তরঙ্গের উপরই পাতন দেখি, তাই না, সুপার ইম্পোজিশন দেখি, মানে কি ওয়েভ নেচার। তার মানে কি এটা অবশ্যই আমার তরঙ্গ বৈশিষ্ট্য দ্বারা ব্যাখ্যা করা যায়, এখানে বলছে কি যায় না, ঠিক আছে, বি কেয়ারফুল। ওকে, টার্মস অ্যান্ড কন্ডিশনস অ্যাপ্লাইড। তোমরা অনেক সময় বেশি মানে আমরা বেশি পজিটিভ মানুষ তো, মানে পরীক্ষার সময় যদি দুনিয়ার যত পজিটিভিটি আসে তখনই মনে হয় এটা দাগাইলে এটাই অ্যান্সার, ওই কোশ্চেনের সম্পর্কে কিউ আইডিয়াও নাই, না তো ভাইয়া দেখেই না, ঠিক আছে। তো বেশি পজিটিভিটি ওখানে ভাই হার্মফুল ফর ইউর হেলথ। তাহলে প্রথম কথা ভাই ব্যতিচার দিয়ে তরঙ্গ ধর্ম আছে, এটা বলছে না, তার মানে কি এটা হবে না, বুঝা গেছে? এইভাবে করে ভাই অ্যানালাইসিস করে পড়তে হয়। বারবার বলতেছি, তুমি 20টা কোশ্চেন করো, কিন্তু 20টা কোশ্চেনকে তুমি যদি 100টা অ্যাপ্রোচে করো তাহলে ইউ উইল গেট মোর বেনিফিটেড। প্রতিটা অপশনকেই তোমার অ্যানালাইসিস করতে হবে। যেমন আমি ব্যতিচার দেখছো, ব্যতিচার দেখে আমি ব্যতিচারের পুরো কনসেপ্টটা মনে করাই দিলাম, এইভাবে পড়তে হবে, কথা বোঝা গেছে? এইভাবে পড়তে হবে। ওকে, আচ্ছা, এই জন্য কিন্তু ভাই টাইম লাগতেছে। এখন ভাই তুমি ধীরে ধীরে পড়ো, যখন এক্সাম দেবো তখন তো এত চিন্তা ভাবনা করবো না, ব্যতিচার হবে না, এটা হবে না, এটা হবে না, লাস্টে দিয়ে দাগাবো। কিন্তু যখন প্র্যাকটিস করতেছো তখন টেক টাইমস, পরীক্ষা দেওয়া প্র্যাকটিস করা দুইটা আলাদা। প্র্যাকটিসের সময় তুমি যদি তাড়াহুড়া করো তাহলে ভাই ঝামেলায় পড়বা। ওকে, এই কথাগুলো ভাই বলা ম্যান্ডেটরি, কারণ কি তোমরা মাঝে মাঝে মিসগাইড হও, সো গাইড করার কাজ কর আমার। তারপরে সে ভাই অপবর্তন মানে কি ভাই পোলারাইজেশন, তাই না, একটা ছিদ্র থাকবে, ওটাও কি ভাই তরঙ্গ ধর্ম, মানে কি এটা হবে না। তারপর কি আমাদের ভাই সমবর্তন, এটাও হবে না, ঠিক আছে, যত বর্তন আছে একটাও হবে না। তারপর ভাই লাস্টে আছে কি ফটো ইলেকট্রিক ইফেক্ট, দিস ইজ আওয়ার অ্যান্সার। সামনে ভাই এটার ফর্মুলা সবই ভাই আমরা ডিসকাস করবো। ফটো ইলেকট্রিক ইফেক্টের কাহিনীটা কি তোমাকে বলি। ব্যাপারটা আছে ফটো ইলেকট্রিক ইফেক্টটা হয়েছে কি ভাই, ফটো ইলেকট্রিক ইফেক্টটা হয়েছে যে ভাই আপনার একটা প্লেট ছিল, তাই না, তোমাকে দেখাই আমি, একটা প্লেট ছিল, এখানে কি ভাই অনেকগুলো ইলেকট্রন পড়েছিল, তাই না, ধরো আমার এখানে কি ভাই অনেকগুলো ইলেকট্রন পড়েছিল। আচ্ছা ভাই পড়েছিল, ধরো আমি দেখি তোমাদের রেকর্ডিং কত সুন্দরভাবে যাচ্ছে, জি ভাই যাচ্ছে, তাই না, আমার কি ইলেকট্রনগুলো পড়েছিল। বাইরে থেকে লাইটটা বললো কি আসো আমরা এখন ঘুরে যাবো, তাই না, ঘুরতে আসছি। এখন লাইটটা যখন এখান থেকে প্যাকেটের ফর্মেটে আসলো, দেখো একটা প্যাকেট, তাই না, এটাকে বলে প্যাকেট বা ফোটন বলে। লাইটের এই প্যাকেট বা লাইটের এই ফোটনগুলো এসে করলো কি ইলেকট্রনের সাথে ধাক্কা লাগলো। তোমাকে আমি কথার কথা বুঝাই, ছেলেরা একদম সারা জীবন মনে থাকবে। ধরো তোমার একটা মেয়েকে পছন্দ, এখন ধরো তুমি যে ওকে বললা, আর তো তোমাকে মেরে দিল রিজেক্ট, তার ব্যাপারটা কি ভাই তোমাকে পছন্দ না, তার মানে আমি কী করতে হবে, কান্নাকাটি করতে হবে না, নিজের উপর কাজ করতে হবে, পড়াশোনা করতে হবে, নিজের স্কিল বাড়াতে হবে, নিজের উপর গ্রুমিং বলে, ঠিক আছে, নিজের উপর কাজ করতে হবে। কারণ ব্যাপারটা কী হয় ভাই, এখানে আমাদের এটাকে বলে কি একটা ফ্রিকোয়েন্সির বেশি যদি আলো দাও তাহলেই কি ভাই এখান থেকে ইলেকট্রনটা যাবে, নাহলে তোমার সাথে ঘুরতে যাবে না, মানে কি পাওয়ার থাকতে হবে তোমার, ঠিক আছে, পাওয়ারলেস মানুষের সাথে কোনো সময় কেউ মিশে না। কারণ ব্যাপারটা কি তুমি বাইরে থেকে যে শক্তি দিলা সেই শক্তিটা ভাই আমার কি NH নিউ, তাই না, মানে কি তুমি H নিউর ফর্মেটে এই শক্তিগুলো পাঠাচ্ছ, এখানে একটা শক্তি থাকে, তাই না, যে শক্তিটা না দিলেও বের হবে না, যেটাকে আমরা কি বলি ভাই H নিউ নট, তাই না। নিউ নট কি ভাই, নিউ নট আমাদের বলে থ্রিশোল্ড ফ্রিকোয়েন্সি বা সূচন কম্পাঙ্ক, যেই কম্পাঙ্কের বেশি দিলেই ও তোমার সাথে ঘুরতে বেরোবে, তাহলে তোমার পাত্তাও দিবে না। এখন ব্যাপারটা কি সেই প্যাকেটের ফর্মেটে যখন হয় তখন দেখো 1-to-1 ইন্টারাকশন কিন্তু হয়। ভাই তরঙ্গ দিলে ঝামেলা কী হইতো, দেখো তরঙ্গ দিলে ঝামেলা তোমার যেটা হইতো সেটা হলো তরঙ্গের ব্যাপারটা কি বলতে চাচ্ছ ভাই, কন্টিনিউয়াস, তাই না। এখন কন্টিনিউটির ব্যাপারটা কি, ফার্স্টে তুমি ধরো দিলে 2, 3, 4, 5, 6, মানে কি তুমি যতই কম শক্তি দাও, তুমি যদি ধরো 10 ওই যদি পাঠার, তোমার যদি এখানে রিকোয়ারমেন্ট হয় 30, যেহেতু এটা কন্টিনিউয়াস, তাই না, আমরা কি কন্টিনিউয়াসলি ইমপ্রুভ করি, তাহলে কীভাবে শক্তি আস্তে আস্তে এক সময় কি বের হয়ে যাবে না, কিন্তু দেখা গেছে বের হয় না। তো মানে ব্যাপারটা কি এটা অবশ্যই কন্টিনিউয়াস প্রসেস না, মানে কি নির্বিচ্ছিন্ন প্রসেস না, বা এটা তরঙ্গ দ্বারা ব্যাখ্যা করা যায় নাই। তার মানে কি এখানে লাইট কি তার পার্টিকেল নেচারকে দেখাইছে বা কণা ধর্মকে দেখাইছে, যেহেতু ভাই 1-to-1 ইন্টারাকশন। এখন 1-to-1 এর ক্ষেত্রে তো তোমার আর বাড়বে না, দেখো ইলেকট্রন একটা প্যাকেটের সাথেই মানে ইন্টারেক্ট করবে, বাকি কারোর সাথে ভাই ও কথা বলবে না, ঘুরেও তাকাবে না। কারণ ব্যাপারটা কি ভাই আমাদের এখানে যদি H নিউ যায় তো যদি বেশি হয় তখন কি একটা জিনিস তো নিল, আর বাকিটা নিয়ে কীভাবে আমার ইলেকট্রনটা এখান থেকে একটা গতিশক্তি নিয়ে কী হয়ে গেল ভাই, চলে গেল। তার মানে এখান থেকে কী বলতে পারি ভাই, বাইরে থেকে তুমি যে শক্তি দিছো সেটা কি H নিউ নট কিছুটা নিছে, মানে আগে ক্রাইটেরিয়া ফিল আপ করো যাবো কি যাবো না তোমার সাথে, তারপর কি বাকিটা নিয়ে তুমি নিয়ে ঘুরতে চলে গেছো, তাহলে বুঝে গেছে ভাই, জি ভাই বুঝে গেছে। তার মানে এটি হলো ফটো ইলেকট্রিক ইফেক্ট, ক্লিয়ার। অনেক কথা বা কারণ জানতেই না,
ডিটেলে ডিসকাস করছি না? জি ভাই, যে কেন এটা নির্বিচ্ছিন্ন বা এটা কেন ভাই কণধর্ম দেখাবে। তার মানে দ্য আওয়ার অ্যান্সার ইজ দিস ওয়ান। তরঙ্গ দিয়ে এটা তুমি ব্যাখ্যা করতে পারবা না। লাস্টে আসি, কোনটি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ নয়? ওকে, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ নয় মানে কি আমার ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ওকে, এই এসিটা ছেড়ে দিছে আমার, একদম মেরেই ফেলবে। এসি কি নাই? আছে। আচ্ছা, কি রে বাড়াইতেছি কমতেছে? আমি বুঝতেছি যে আমার গলা ভেঙে যাবে, কিন্তু গলা ভাঙা যাবে না। আচ্ছা আসো নেক্সটে, কি লেখা? কোনটি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ নয় মানে কি আমার ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ নয় কোনটা? এখন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ব্যাপারটা কি, আমি তোমাকে পুরো সিকোয়েন্সটা মনে রাখি, তোমাদের তো মনে থাকে না। দেখো ফার্স্টে আমার সাথে তাকাও, তারপর ভাই তোমার সবগুলো মনে থাকবে, ঠিক আছে? মুখস্থ করা লাগবে না। সবার আগে দেখো মহাজগৎ, কসমিক। মহাজগৎ থেকে ধরো আমার গায়ে পড়লো, গা মানে কি গামা। তারপর হাড্ডির ভিতরে গেল, হাড্ডি দেখে কীভাবে? এক্সরে দিয়ে। হাড্ডি থেকে লাইট ধরো আমার হাতে আসলো, হাতে আমরা কী দেখতে পছন্দ করি ছেলেরা বলো? কি? টাকা। টাকা দেখো জাল আছে কিনা এটা চেক করে কীভাবে? ইউভি দিয়ে। ইউভি দিয়ে তুমি চেক করলা মানে কি দৃশ্যমান হলো। তারপর তো তুমি টাকা নিয়ে ভিতরে বাসার মধ্যে বসে থাকলা মানে কি তুমি ইন্ট্রোভার্ট, মানে কি আইআর, অবলোহিত রশ্মি। দেন তুমি সেই টাকা দিয়ে একটা মাইক্রোওভেন কিনলা মানে কি মাইক্রোওয়েভ। আর সেই মাইক্রোওভেনের সাথে তুমি একটা রেডিও কিনলা, তার মানে কি ভাই রেডিও ওয়েভ। শেষ। এই হলো তোমার সব ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভগুলো, দেখছো কতটা স্মুথলি মনে রাখা যায়। তাহলে আমি লিখে দিই, সবার কি বাইরে থেকে আসলো মানে কি ভাই মহাজাগতিক রশ্মি। সবার আগে কীভাবে আমাদের মহাজাগতিক রশ্মি, তাই না? এই শক্তি সবচেয়ে বেশি। শক্তি সবচেয়ে বেশি মানে কি? এর কাপাকাপি সবচেয়ে বেশি, মানে কি এর ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক অনেক বেশি, আর ল্যামডা কি কম। বুঝছো তো? শক্তি মানে কি? কাপাকাপি বেশি, তার মানে কি রাস্তা ছোট, ল্যামডা ছোট। শক্তি কম মানে কি? কাপাকাপি কম, মানে কি ভাই রাস্তা বড়। ঠিক আছে, এইভাবে চিন্তা করে বলবো, তাহলে মুখস্থ করা লাগবে না। আচ্ছা, সবাই কী ভাই মহাজাগতিক রশ্মি। তারপর আপনি কি বললেন না গায়ে ঢুকছে, তাই না? তার মানে কি গামা। যক্ষারোগীর মতো অবস্থা হয়ে গেছে। তারপর কি ভাই গামা। তারপর আমার হাড্ডিতে ঢুকলো, তার মানে কি আমার এক্স রে। হাড্ডি থেকে আমার হাতে আসলো, তাই না? হাতে আসার মানে কি তুমি টাকা দেখলা, তাই না? ওটাকে কি বলে ভাই আমাদের অবলোহিত রশ্মি। আচ্ছা, অবলোহিত রশ্মি কি তুমি চোখে দেখলা, যেটাকে আমরা বলি কি ভাই দৃশ্যমান। দৃশ্যমানের পরে কি তুমি টাকাটা নিয়ে ঘরের মধ্যে বসে থাকলা, তার মানে কি আমার এখানে অবলোহিত, সরি এটা অতি বেগুনি হবে, সরি। টাকা আবার অবলোহিত দিয়ে কবে দেখা শুরু হলো? অতি বেগুনি রশ্মি। তারপর কীভাবে তুমি ঘরের মধ্যে বসে থাকলে অবলোহিত বা আইআর রশ্মি বা ইন্ট্রোভার্ট, ইন্ট্রোভার্ট মানে হলো তোমার বলো ইন্ট্রোভার্ট মানে কি? আয়ার মানে কি? আয়ার মানে হলো ইনফ্রারে। অবলোহিত হলো, অবলোহিত পর তুমি কী করলে ভাই মাইক্রোওভেন কিনলে, মানে কি বা মাইক্রোওয়েভ। আচ্ছা, মাইক্রোওয়েভের পর তোমার কি আসলো? মাইক্রোওয়েভের পর তোমার আসলো ভাই রেডিও ওয়েভ। শেষ। তাহলে বুঝে গেছে ভাই সবগুলো? জি ভাই সবগুলো বুঝে গেছে। তাহলে কী ভাই সবার আগে আবার আসলে কী ভাই মহাজগৎ, তারপর আসলে কী ভাই আমার গামা, তারপর আসলে কী ভাই আমার এক্স রে। এই তো ক্লিয়ার? জি ভাই বুঝতে পারছে। আরে সিলেক্ট বাদ দাও, বুঝতে পারছে। এই মাঝখানের বক্সটাকে ইগনোর করো। তাহলে প্রতিটা সিকোয়েন্স বুঝে গেছে, সবই বলে দিচ্ছি। বাম থেকে তুমি যদি ডানে যাও তাহলে কীভাবে বাম থেকে ডানে গেলে তোমার ফ্রিকোয়েন্সি কীভাবে কমবে, ঠিক আছে? আর কীভাবে আমার ল্যামডা কি বাড়বে, তাই না? তরঙ্গ দৈর্ঘ্য কি বাড়বে। ইজি জিনিস। জি, তারপরে আমি এখান থেকে বুঝতে পারছি ভাই নিজের কোনটা তড়িৎ চুম্বকের তরঙ্গ নয়। রেডিও ওয়েভ অবশ্যই ভাই আছে, তার মানে এটা হবে না। এক্স রে আছে, হবে না। গামা আছে, হবে না। অ্যান্সার কীভাবে আমার আল্ট্রাসাউন্ড। শেষ। কারো যদি মনে হয় ভাই আমি জিনিসগুলো অলরেডি পারি, তাহলে তুমি বিন্দাসভাবে এটাকে এক্সপ্লেনেশনগুলোকে স্কিপ করে জাস্ট ভাই কোশ্চেন প্র্যাকটিস দেখতে পারো, কোনো সমস্যা নেই। যেমন আমি 15 মিনিট ধরে জাস্ট 2টা কোশ্চেনই এক্সপ্লেন করেছি, কারণ কি তার পিছনের থিওরিগুলো আমাকে বলতে হয়েছে। একটা সময় এসে টান দিব, ঠিক আছে, সমস্যা নেই। বাট তাও যদি মনে লাগবে না, সামনে আগে যাও। আচ্ছা, তারপর কি লেখা? তড়িৎ চুম্বকীয় বর্ণালীর নিচের কোন তরঙ্গ দৈর্ঘ্য আমাদের চোখে ধরা পড়ে না? এই যে দেখছো কিছুক্ষণ আগে যে পড়াইছে, এটার অবশ্যই ভাই কানেকশন আছে। এই জন্য বারবার বলি যে লাইফে কষ্ট কখনো বৃথা যায় না। দেখো কষ্ট করতে বৃথা গেছে, তুমি সবসময় তোমার লাইফের কষ্টগুলো কানেক্ট করতে পারবা। আবার এরকম কষ্ট করো না যেটার কোনো মানে হয় না। দেখো কোনো লাভ নেই, এই মাঝখানটা তুমি সরাতে পারবে না। আচ্ছা, দৃশ্যমান। এখন কথা হবে 300 মান কোন রেঞ্জ থেকে কোন রেঞ্জের মধ্যে আছে? কেমিস্ট্রিতে ভাই পড়ে আসছি। কেমিস্ট্রিতে কী পড়ে আসছি ভাই? কেমিস্ট্রিতে পড়ে আসছি দৃশ্যমানের ক্ষেত্রে। কেমিস্ট্রিতে আমরা যেটা ভাই পড়ে আসছি সেটা হলো 380 থেকে কতর মধ্যে পড়ে?
380 থেকে পরে 780 মধ্যে, তাই না? ইয়েস। তারপরে আমি এটাকে কী বলতে পারি, 380 ন্যানোমিটার থেকে 780 ন্যানোমিটারের মধ্যে এটা পড়ে যায়। বুঝতে পারছো? জি ভাই, আমার খুবই ইজি ব্যাপার। এখন ভাই ন্যানোমিটার মানে কি? কিছু পাগল ন্যানোমিটার বুঝে না। ন্যানোমিটার মানে হলো 1 ন্যানোমিটার ইজ ইকুয়াল টু 10 ইনভার্স 9 মিটার। বুঝে গেছে? 1 ন্যানোমিটার মানে কি ভাই? 10 ইনভার্স 9 মিটার। এখন দেখো তুমি এখানে দেখো কি আছে। আচ্ছা, বলছে যে কোন তরঙ্গ দৈর্ঘ্য আমাদের চোখে ধরা পড়ে। আচ্ছা, প্রথম কথা ভাই, মানে কি আমাকে 10 ইনভার্স 9 এর রেঞ্জে থাকতে হবে, তাই না? 10 ইনভার্স 9 এর রেঞ্জে থাকতে হবে। এখানে কি ভুল করলো নাকি? আচ্ছা, সরি, না, ভুল করি না, ঠিক আছে, ওকে। দেখো, তো প্রথম কথা ভাইয়া, রেঞ্জ কি বললেন ভাই? রেঞ্জ বললেন আপনি 380 থেকে 780, তাই তো? 380 থেকে 780 ন্যানোমিটার, ওকে। প্রথম কথা, তুমি যদি একটু এককের দিকে খেয়াল করো, এটা তো ভাই কলম ছাড়াই করা যায়, সবগুলো কীভাবে মিটারে আসছে, তাই না? তার মানে কি আমার এখানে ডিজিট তো ভাই 3 থেকে 7-এর মধ্যে হবে, তাই না? ভালো করে তাকাও, 3 থেকে 7-এর মধ্যেই তো ডিজিট হবে। আর দেখো ভাই, এখানে 3 থেকে 7-এর মধ্যে ইয়েস 5টাই আছে। তার মানে তার ডিসাইডিং ফ্যাক্টর, যেটা তোমাকে ডিসাইড করবে, তাই না? যেটা দিয়ে তুমি আর কি ডিসাইড করবা, সেই ডিসাইডিং ফ্যাক্টর হবে কি তোমার এই 10-এর উপরের টার্মটা, 10-এর উপরের টার্মটা, 10-এর উপরের টার্মটা, 10-এর উপরের পাওয়ারের টার্মটা, এটাই তোমার ডিসাইড করবে। আর তো কোনো ঝামেলা নেই। এখন তো কীভাবে করবো? প্রথম কথা, যেহেতু মিটারে নেবেন ভাই, আপনি এখানে মাল্টিপ্লাই করবেন কি 10 ইনভার্স 9 দিয়ে, এখানে মাল্টিপ্লাই করবেন কি 10 ইনভার্স 9 দিয়ে। জি ভাই, এখানে ডিজিট কয়টা ভাই? এখানে ডিজিট হলো 2টা, এখানেও ডিজিট কয়টা? 2টা, তাই তো? তার মানে কি 10 ইনভার্স 9 আর 10 টু দি পাওয়ার 2 এই দুটো মিলে ভাই আপনার বানায় দেবে কি? বানায় দেবে আপনার যে মাল্টিপ্লাইং ফ্যাক্টরটা হবে, সেটা হবে কি আপনার 10 ইনভার্স 7 থেকে 10 ইনভার্স 7 পর্যন্ত। কথা বুঝে গেছে? আর এখানে তোমার ডিজিট ধরো তুমি বললা 3 সামথিং, আর এখানে তোমার ডিজিট হবে কি 7 সামথিং। বুঝে গেছে? পয়েন্ট দিয়ে আমাদের অত যায় আসে না, ঠিক আছে? আচ্ছা ভাই, ক্লিয়ার। তারপর আপনি বলতে চাচ্ছেন কি 10 ইনভার্স 7টা দেখতে হবে। এখন দেখো 10 ইনভার্স 7 ভাই কোথায় আছে? একটা জায়গায় দেখতে পাচ্ছি, তোমার অ্যান্সার হবে সি। তার মানে এটা যখন পরীক্ষাতে আসবে, তোমাকে হাতে বুঝালাম শেখানোর জন্য, যখন আসবে আমি এত চিন্তা করবো না। 10 ইনভার্স 9 2টা ডিজিট আছে, 10 ইনভার্স 7 হবে, একটাই দেখতে পাচ্ছি, অ্যান্সার সি, শেষ। 10 সেকেন্ডের অ্যান্সার, 10 সেকেন্ডের জন্য বেশি হয়ে গেছে, বুঝতে পারছো? ওকে, তারপর আসি ভাই, শূন্য মাধ্যমে আলোর বেগ নিচের কোনটি সমান? ঠিক আছে, এটা ভাই ডিরেক্ট মনেই রাখো, √1/ε0 μ0। এটা ভাই কী বলে এক্সপ্লেন করার, নাথিং ফার্দার, ঠিক আছে? নেক্সট আসি, শূন্য মাধ্যমে প্রবাহমান একটি সমতল তরঙ্গমুখের তড়িৎ চুম্বকীয় তরঙ্গের বিদ্যুৎ ও চৌম্বক ক্ষেত্রের বিস্তারের অনুপাত E/B এর মান SI এককে হলো কত? আচ্ছা, তো ব্যাপারটা বেসিক্যালি তোমার E/B এর রেশিও চাইছে। তো E/B এর রেশিওটা তোমার হয় আলোর বেগ, ঠিক আছে? সি। তোমার অ্যান্সার উইল বি ক্লিয়ারলি সি। এই ব্যাপারে কোনোভাবে সন্দেহই নেই, বুঝে গেছে? ব্যাপারটা হলো একটা আলো তোমার ইলেকট্রিক ওয়েভ আর ম্যাগনেটিক ওয়েভ, তড়িৎ ক্ষেত্র আর চৌম্বক ক্ষেত্রের লম্বর জন্যই তো ভাই আমার হয়, তাই না? বলা না ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, মানে ব্যাপারটা কি তোমার দুইটার জন্যই আর কি আলোটা বের হয়। তাই তোমার এখানে E/B এর যে রেশিওটা, সেটা কি তোমার সি হবে। ক্লিয়ার? জি, বুঝতে পেরেছি ভাইয়া। নেক্সটে যাও। কি লেখা? আলোকবর্ষ কিসের একক? কিসের একক? আমার একক? আমার একক না ভাই। এখন দেখো, এখানে অনেকে মনে করে এটা গতিবেগের একক, ঠিক আছে? সবচেয়ে বড় যে ভুলটা হয় যে ভাই আলোকবর্ষ মানে কি গতিবেগের একক, ঠিক আছে? লাইট ইয়ার, আবার তো কিছু তো আরও বুদ্ধিজীবী আছে, ইয়ার মানে সময়, ঠিক আছে? কিছু বুদ্ধিজীবী তো আরও আছে ভাই। কোশ্চেনটা ধর অবশ্যই ভাই মিনিং আছে, ঠিক আছে? এমনি এমনি তো দেয় নেই, স্যাররা জানে যে তোমরা আমাদের এখানে সব আইনস্টাইন বসে আছে, মানে আইনস্টাইন তো না, সরি, আইনস্টাইনের টিচাররা বসে আছে। তো এটা কি ভাই লাইট ইয়ার, ঠিক আছে? তো প্রথম কথা ভাই, লাইট ইয়ার দেখে, ইয়ার দেখে, ঠিক আছে, ইয়ার দেখে ইমোশনাল হওয়া যাবে না যে এটা তো ভাই আমার সময় রিপ্রেজেন্ট করেছে, এটা তো ভাই সময়, ঠিক আছে না? প্লিজ ব্রো, ডুড, কামন। লাইট ইয়ার সময় না, লাইট ইয়ার ভাই আমার রাস্তা। ভাই কী রাস্তা? এটাকে বলা হয় তোমার 1 আলোকবর্ষ বলে, ঠিক আছে? তুমি যদি এটা বাংলাকে খেয়াল করো, 1 আলোকবর্ষ বলে। এখন বললো ভাই আমার 1 আলোকবর্ষ মানে কি? 1 আলোকবর্ষ বেসিক্যালি তোমার একটা ডিস্টেন্স, মানে বোঝায় এটা যে তুমি একটা দূরত্ব গেছো, দূরত্বটা কত সময় ধরে গেছো? 1 আলোকবর্ষ মানে কি 1 ইয়ার ধরে গেছো। তার মানে তোমার এখানে যে বেগটা হবে সেটা হবে কি তোমার 3 × 10⁸, ঠিক আছে? লাইটের স্পিডে তোমাকে যদি আমি 1 বছর সময় দিই, 365 ডেজ দিই, তাহলে তুমি কতটুকু দূরত্ব যাবা? তাহলে ভাই 365 ডেজ মানে কি আমার 365 তবে আমরা দিন হয়ে গেলে এটাকে 24 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, আবার কি আবার মিনিটে আনতে হবে, তাহলে কি আমার আবার 60 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, এটাকে আবার ভাই তোমার সেকেন্ড দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। এখানে যে ভাই তুমি যে মাল্টিপ্লাইং যে ফ্যাক্টরটা পাবা, আমি একটু কালার করবো ব্রো, প্লিজ করতে দাও। এখানে যে তুমি যে মাল্টিপ্লাইং যে ফ্যাক্টরটা পাবা, সেটাই কি তোমার অ্যান্সার হবে। তাহলে বোঝা যাচ্ছে কি 1 আলোকবর্ষ মানে কীভাবে ডিস্টেন্সকে বোঝায়।
তার মানে দ্য অ্যান্সার উইল বি দূরত্ব, ঠিক আছে, এখানে বটা বাদ দিয়েছে। ক্লিয়ার? বুঝতে পারছো? এটা ভাই দেখানোর অবশ্যই কারণ আছে, তোমাকে এইভাবে ডিজিটটা মনে রাখতে হবে। দেখো ডিজিটটা মনে রাখলে হবে, কত আসে দেখি, 6 6 36 মানে 3, আচ্ছা 4ই ধরলাম, বাদ 4 আর 25 কত বলতো, 24 মানে 25ই তো 100, আচ্ছা তার মানে 1 আর কি, বাদ। ওদিকে তোমার হলো 3, এদিকে তোমার হলো 3, তাই না, 9, তার মানে 9 পয়েন্ট সামথিং। আর পাওয়ার তো ভাই আমরা ক্যালকুলেট করতে পারবো, এইবার তো সন্দেহ নেই। কত হয় পাওয়ার বলো তো, 9, 10 টু দি পাওয়ার 8, এখানে আবার তোমার কি 2টা ডিজিট, সব বের করতে পারবো, ঠিক আছে, দরকার নেই, বাদ। যখন আসবে কোশ্চেন তখন আমরা করে নেব, হ্যাঁ, আমাদের অনেকগুলো কোশ্চেন প্র্যাকটিস করতে হবে। আচ্ছা তারপর কী দেখাবে, রুট ওভার মিউ নট, তারপর কি, হ্যাঁ মিউ নট এপসাইলন নটের মাত্রা কত। তবে কিছুক্ষণ আগে আপনি দেখাইছেন তাই না, যে সি ইজ ইকুয়াল টু কি 1/√ওভার মিউ নট, তাই না। এখন সি মানে কি, মানে আলোর বেগ। এখন তুমি যদি আলোর বেগের যদি কথা বলো, আলোর বেগ মানে কি আমার LT ইনভার্স 1, যেহেতু এটা নিচে আছে তার মানে হবে কি সবগুলো শিফট হয়ে যাবে। কারণ আমার অ্যান্সার কি ক্লিয়ারলি L ইনভার্স 1 ইন্টু টি, শেষ, সিম্পল। ফর্মুলা জানলে এটা অ্যান্সার করতাম। এখন এখানে আবার কেউ সেই স্থির তড়িতে যে এপসাইলন নটের একক বের করে, মিউ নটের একক আবার রয়্যাল সোসাইটিতে ফোন দিয়ে বের করে এসে আবার করতেছো না তো। আচ্ছা তোমাদেরকে পচানো হয় এইটার কারণে যাতে পরীক্ষার হলে মনে থাকে, ঠিক আছে, এটাকে আবার কেউ মন খারাপ হিসেবে নিও না, ওকে। তোমরা তো আবার অনেক সফট জেনারেশন। আচ্ছা, কাচের মধ্য দিয়ে বিভিন্ন বর্ণের আলো পরিভ্রমণ করলে কোন বর্ণের আলোর বেগ বেশি হবে? কি বলছে ভাই, কাচের মধ্যে দিয়ে বিভিন্ন বর্ণের আলো গেলে কোন বর্ণের বেগ সবচেয়ে বেশি হবে? এখন বলো তো ভাই কোনটা হবে, তাড়াতাড়ি, তোমাদেরকে টাইম দিলাম, এটা চিন্তা করো। যদি আমি এটা ভাই বলেই দেবো, এটা নিয়ে তো কোনো প্যারা নেওয়া লাগবেই না। ধরো 1 মিনিট, একটু বাইরে বলি। ভাইয়া গরম পানি হবে কি, একটু দিয়ে তো পারলে একটা কাপে, আমার গলাটা একদম ভেঙে যাচ্ছে, বুঝছো। আচ্ছা নেক্সট কোয়েশ্চেন। এখন ভাই কাচের মধ্যে দিয়ে পরিভ্রমণ মানে কি তুমি মিডিয়াম চেঞ্জ করছো। ফার্স্ট তুমি কি ছিলে ভাই, আলোর শূন্য মাধ্যমে ছিলা, তারপর কি ভাই তুমি কাচের মধ্যে গেছো। এখন ব্যাপারটা কি হচ্ছে দেখো, একটা বেগ মানে কি, একটা বেগ মানে আমার হলো v = f λ, তাই তো। এফ মানে ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক। কম্পাঙ্ক তোমার যে সোর্সের উপর ডিপেন্ড করে, কিসের উপর ডিপেন্ড করে, সোর্স বা উৎসের উপর ডিপেন্ড করে, সোর্স বা উৎস, ঠিক আছে, কিসের উপর ডিপেন্ড করে, বা সোর্স বা উৎসের উপর ডিপেন্ড করে। মানে তুমি যে মিডিয়ামেই নাও, মার্সে নাও না, নেপচুনে নাও না, স্যাটার্নে নাও, ওর কোনো যায় আসে না, ফ্রিকোয়েন্সি অলওয়েজ বি সেম। ঝামেলাটা হয় তোমার ল্যামডা আর ভিতে। এখন দেখো যেহেতু ল্যামডা চেঞ্জ হয়, তোমাদেরকে তোমরা যদি আমার ভৌত আলোক বিজ্ঞানের সামারি লেকচারটা দেখে আসো, ওখানে আবার শিখাইছি যে ল্যামডা নিউ মিনস আমার শূন্য মাধ্যমের ল্যামডা ডিভাইডেড বাই আমার কি মিউ, কি বললাম, শূন্য মাধ্যমের ল্যামডা ডিভাইডেড বাই কি আমাদের রিফ্রেক্টিভ ইন্ডেক্স, ও ড্যাম প্রো, রিফ্রেক্টিভ ইন্ডেক্স, ঠিক আছে, এটাকে বলা হয়, বা প্রতিসরণাঙ্ক বলা হয়, ঠিক আছে। মিউ দিয়ে ডিভাইড দিলে আর কি হবে, তাহলে কি ভাই মিউ তুমি যদি দাও, এখন মিউটা ডিপেন্ড করে কার উপরে, মিউটা ডিপেন্ড করে তোমার হলো মিডিয়ামের উপরে, ঠিক আছে, এটা তোমার কি মাধ্যমের উপর ডিপেন্ড করে। যেমন কাচের জন্য একটা হবে, কাচের জন্য তোমরা ছোটোবেলায় পড়ছো, যারা আলোর চ্যাপ্টার পড়ে আসছো, তারপর তো আমাদের যদিও এটা ক্লাস 11-12 ফুল সিলেবাসে ছিল, বাট এখনও তো 25 পর্যন্ত তো কোনো আশা দেখতেছি না, 26 দিকে আসে নাকি, এটা তোমার মাধ্যমের উপর ডিপেন্ড করে, ঠিক আছে। যেমন কাজ হলে হবে কি 1.4, আলো হলে হবে কি তোমার 1. যাক ভুল হতে পারে, তো ব্যাপারটা হলে ওই সময় আমরা পড়ছি, তাহলে কি মাধ্যমের উপর ডিপেন্ড করে। তারপর ভাই ল্যামডা যদি আমার ফ্র্যাকচুয়েট করে, তার মানে ডেফিনেটলি কি আমার বিটা কীভাবে আমার কমে যাচ্ছে। এখন ব্যাপারটা হলো দেখো প্রতিটা আলো কি তোমার কি কাচের মধ্যে দিয়ে পাঠানো হয়েছে, তার মানে এখানে ভাই ল্যামডার তো কোনো ঝামেলা নাই। ঝামেলাটা যে ভাই করবে, যেহেতু বলছে আমার কোন বলের আলোর বেগ বেশি হবে, তার মানে ভাই ভি কি ল্যামডার উপর ডিপেন্ড করে, ভি কার উপর ডিপেন্ড করে, ল্যামডার উপরে। ভি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ল্যামডা, তাই না। ফ্রিকোয়েন্সি তো ভাই অবশ্যই সবার সেম হবে, যদি সেম সোর্স থেকে আসে, যদি সেম সোর্স থেকে, আর আমরা ধরে নিলাম সেম সোর্স থেকে আসতেছে, তাহলে ভাই ল্যামডার উপর ডিপেন্ড করবে। এখন আমার এখানে কাজ হলো যে এর মধ্যে ল্যামডা কার বেশি, এর মধ্যে ভাই ল্যামডা কার বেশি। এখন ভাই এটা বুঝবো কীভাবে, দৃশ্যমানের যে রেঞ্জটা ছিল সেটা মনে আছে, বলো বাচ্চারা তাড়াতাড়ি। দৃশ্যমানে 380 থেকে যে 780 বললাম, কিন্তু আমার এখন কোশ্চেনটা হলো যে কে আগে আসে, এই সোর্সটা কি ভাই তোমাদের মনে আছে? অনেক হলো ভাই না ভাই মনে নেই, ঠিক আছে, আপনি আছেন কি মনে করাই দেন। তবে সোর্সটা তোমাদের যেটা ছিল সেটা হলো তোমার ভিভ কিওর বা বেনিয়া সহকলা, আচ্ছা বাংলায় বলি আমি, বেনিয়া
সহ কলা, ঠিক আছে, বি নিয়ে সহ কলা। বেগুনির ক্ষেত্রে দেখো তোমাকে রেঞ্জটা বলে দিই, কেমিস্ট্রিতেও কাজে লাগবে, ভাই তো তিনটেই বারে তো পড়াই দিচ্ছি। বেগুনির ক্ষেত্রে হলো ভাই 380 থেকে 424, দেখছো ফিজিক্সের মধ্যে কেমিস্ট্রি কোথাও পাবা, ঠিক করে পড়ো। 424 থেকে তোমার 450, 450 থেকে 500, 500 থেকে 575, 575 থেকে 590, 590 থেকে 647, আর 647 থেকে 780। দেখছো সবগুলো মুখস্থ আছে, তোমাদের মুখস্থ রাখতে হবে। হ্যাঁ, এখন দেখো ব্যাপারটা একদম ক্লিয়ার দেখা যাচ্ছে ভাই। বাম থেকে ডানে এটা আপনি কি লিখছেন ভাই, বাম থেকে ডানে আপনি লিখছেন হলো ল্যামডা, তাই না? তার মানে কি ভাই ল্যামডা আমার কি বাড়তেছে, দেখা যাচ্ছে ভাই। সবার সবচেয়ে বেশি ল্যামডা কার বেশি, লালের, তার মানে সবচেয়ে বেশি বেগ কার হবে, দ্য রেড গাই, ঠিক আছে। বা তোমরা একটা রিলস দেখছো কিনা জানি না, রিলেট করতে পারবা কিনা, ওই যে একটা জোক আছে যে স্ট্রিট ফাইটাররা যারা রাস্তায় মারামারি করে, তো বলে কি যে মানে ফাইজলামি করে বলে যে তুমি যতই মার্শাল আর্ট পারো, যেমন আমি তো MMA চ্যাম্পিয়ন, তুমি যতই মার্শাল আর্ট পারো কোনো লাভ নেই, স্ট্রিট ফাইটার যখন লাল রং দেখা শুরু করবে তখন কি তোমার অবস্থা খারাপ হয়ে যাবে। তো লাল রং মানে বুঝো, লাল রং মানে কি, ও শক্তি সবচেয়ে কম, তাই ওকে আর কি এটা মজা করে মানে মোকারি করে বলা হচ্ছে, ঠিক আছে, মজা করে আর কি বলা হইতেছে, বুঝতে পারছো? আর তোমরা ভাই বুঝছি যারা যারা চান্স পাবা সবাই হলো আমার ফেসবুক আইডি অবশ্যই শিখতে নক দিবা, সবার সাথে দেখা করবো, ওকে, বুঝতে পারছো, সবার সাথে দেখা হবে। নেক্সটে আসে কি লেখা, মহাবিশ্বে, ও আচ্ছা মহাবিশ্বে ইথারের কোনো অস্তিত্ব নেই, তা কত সালে প্রমাণিত হয়? এইটা পরীক্ষাতে আমার দিলে আমিও পারতাম না, যদি এটা অনেক আগে আসছে, ঠিক আছে, রাজশাহীতে 17-18-তে আসছে, যদি এরকম আসে, ঠিক আছে, আচ্ছা তোমাদের সামনে তো চোখে ভালো মনে করে নাও, ঠিক আছে, 1887, সত্যি কথা বলতে আমিও পারতাম না কখনো, 1887, ঠিক আছে, এই জন্যই বায়োলজি তো আমার এত ফেভারিট সাবজেক্ট, ঠিক আছে, 1887, তো এটার কীভাবে মনে করো, ঠিক আছে, ইথার, ওকে। ইথারের তোমার খুব মজার একটা কথা বলি, সো ব্যাপারটা লাগে মানুষ ভাবতো কি যে স্পেসে ইথার আছে, লাইট আসতেছে, কিছু না কিছু তো মিডিয়াম লাগবে, ততদিন পর্যন্ত তারা বুঝে নেয় যে এটা আসলে একটা ইলেকট্রোম্যাগনেটিক বা তড়িৎচুম্বকীয় তরঙ্গের যে কোনো মাধ্যম লাগে না, ততদিন পর্যন্ত সবাই ভাবতো যে এখানে একটা ইথার আছে, ইথারের স্পেস আছে। তো এটা নিয়ে পরে বহুত মারামারি হয়েছে, ঠিক আছে, বহুত মারামারি হয়েছে। কেউ যদি আইনস্টাইন মুভিটা দেখে থাকো তাহলে এবার বুঝতে পারবা। আমি জিওগ্রাফিতে, ন্যাশনাল জিওগ্রাফিতে দেখছিলাম। নেক্সট আসি, আলোর শূন্য মাধ্যমে 10 বছরে কত দূর পথ অতিক্রম করে, দেখো বলে দিছে শূন্য মাধ্যমে 10 বছর, তার আমি টাইম আমার দেওয়া আছে 3 × 10⁻8। এখন থেকে কোশ্চেনটা আমি সলভ করবো, কিন্তু ইন আ গুড ওয়ে, ইন আ কীভাবে গুড ওয়ে, কিচ্ছু লাগবে না, কোনো কিছু লাগবে না, কোনো ক্যালকুলেশন লাগবে না, এসব কিছুই লাগবে না, চোখেই করে দেবো। কিছুক্ষণ আগে তোমাদেরকে আমি এক আলোকবর্ষ পড়াইছি, আমি তোমাকে বলছি কি, দেখো ভাইয়া সামনের ডিজিটগুলা একটু মনে রাখো, যেমন এই কোশ্চেনটা আমাকে তুমি দিলে আমি 2 সেকেন্ডে দেখবো আর দাগাবো, দেখবো আর কি ভাই দাগাবো, আর তুমি গাথার মতো কোশ্চেন প্র্যাকটিস মানে কি সলভ করতে থাকবা। কি শিখাইছেন ভাই, ডিজিট পাইছেন আপনি 9, কত পাইছিলাম 9, এখন তুমি যদি 10 দাও, তুমি বেসিক্যালি কি এই ফ্যাক্টরেই তো ঝামেলা করতেছো, আমার তো কোনো যায় আসতেছে না, আসতেছে কোনো আসে না, তাহলে অ্যান্সার কী হবে, 9 যেহেতু আছে দেখা যাচ্ছে একটাই, তাহলে ভাই অ্যান্সার কি সি। তাহলে কেউ যদি আমাকে এতটুকু এনশিওর করতে পারে যে ভাইয়া 1 আলোকবর্ষ বা 1 লাইট ইয়ারের সামনের ডিজিটটা জাস্ট 9, এতটুকু মনে রাখা তো যায় না রে বাবা, কত কিছুই তো উল্টাপাল্টা মনে রাখো ভাইয়া, যেগুলো বলে কার জিনিস মনে রাখো, এতদিন তো ভাই গার্বেজই পড়ে আসছো। আমি কাউকে ডিসরেসপেক্ট করতেছি না, তোমাদেরই দোষ ছিল, তোমরা আর কি একটু ঝামেলা হয়েছে, বাট কোনো সমস্যা নেই, বাট যতটুকু বলতেছি এসেনশিয়াল জিনিসপাতি মনে রাখো, ওকে। তাহলে আমি কী বলতেছি, 1 আলোকবর্ষ, অনেক বল ভাই আপনি কীভাবে বললেন, আমরা গার্বেজ পড়েছি, মাপছি, তার মানে কি আমরা 1 আলোকবর্ষ মানে কি সামনে যে ডিজিটটা হবে সেটা কীভাবে আমাদের 9 হবে, ওকে। তো যেহেতু 9 হবে তার মানে দেখা যাচ্ছে একটাই আনসার হবে, কিছু শেষ। তারপর কি লেখা, তড়িৎচুম্বকীয় তরঙ্গ নিচের কোনটির দিক বরাবর অগ্রসর হয়? আচ্ছা, সো ব্যাপারটা হলো তুমি যদি ডায়াগ্রাম দেখো, ঠিক আছে, খুবই ফেমাস একটা ডায়াগ্রাম, আমি তোমাকে এটা নেটে দেখাই সবচেয়ে ভালো হবে, তাহলে আমার ডায়াগ্রাম তো যা সুন্দর, ও মাই গুডনেস, মানে তুমি আমার ডায়াগ্রাম দেখলে আর জীবনে ডায়াগ্রামই দেখতে যাবে না, তাই আর কি তোমাদেরকে দেখাচ্ছি না, যেহেতু উই হ্যাভ পিসি সিস্টেম, সো আমরা কেন নয়। একটা সুন্দর ডায়াগ্রাম দেখাই তোমাকে, তো তুমি এখানে ডায়াগ্রাম দেখতে পাচ্ছ যে ভাই এই বরাবর কি আবার ইলেকট্রিক ফিল্ড উপরে আছে, আর কি আমার সাইডে কি ম্যাগনেটিক ফিল্ড আছে। এখন দেখো ভালো করে খেয়াল করো, আমি কি নোটেশন করতে পারবো,
এই বরাবর তোমার আছে কি ভাই ওয়াই, এই বরাবর তোমার আছে ধরো ওয়াই, আর ধরো তোমার এই বরাবর আছে তোমার এক্স, আর ধরো আমার এই বরাবর আছে তোমার জেড, তাই না? এই বরাবর আছে আমার ওয়াই, এই বরাবর আমার এক্স, এই বরাবর আমার জেড। তার মানে ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড, তাই না? উপরে একটা নিচে একটা। যেমন আলাক্সারে খুবই ফেমাস একটা জিনিস আছে যে ধরো তোমার উপরে ইলেকট্রিক ফিল্ড নিচে ম্যাগনেটিক ফিল্ড, ঠিক আছে? তুমি যদি এরকম এরকম করে তুমি যদি সামনে আগাও, তার মানে কি আমার উপরে তড়িৎ ক্ষেত্র, পাশে কি আমার চৌম্বক ক্ষেত্র, দুইটা তুমি যদি ক্রস করো, দেখো তুমি যদি ক্রস করো, দেখো এখানে হাতে তুমি থাপ্পড় মারো, আঙুলটা কি সামনের দিকে যাচ্ছে না? জি ভাই যাচ্ছে। তার মানে কি দিকটা হবে কীভাবে? আমার দিকটা হবে আমার সিম্পলি ই ক্রস বি। ওকে, যে এরকম এরকম করে সামনে যাবে। তার মানে কি ভাই আলো হবে কি ই ক্রস বি ডাইরেকশন হবে। ক্লিয়ার? জি ভাই। তার মানে দ্য অ্যান্সার উইল বি ই ক্রস বি। নেক্সট আসে কি লেখা, নিচের কোনটি সত্য? বেগুনি আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবুজ আলোর তরঙ্গ দৈর্ঘ্যের থেকে কম। আচ্ছা, শিখেছেন ভাই বেনিয়া সহ কলা, তাই না? বেগুনি তো সবার আগে, তার মানে কি এর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম হবে, মানে কি এর যে ওয়েভলেন্থ সবচেয়ে কম হবে, তাই না? ভায়োলেটের সবচেয়ে কম হবে। তার মানে কি অ্যান্সার প্রথমটাই শেষ। মাল্টিপল চয়েস যেহেতু নাই, আর বাকি যেগুলো পড়ো তার মানে একটাও কারেক্ট না হবে। মানে আমাদের তো কপাল ভালো ছিল, ফার্স্টটাই ঠিক হয়ে গেছে। তারপর কি লেখা, পানির প্রতিসরণাঙ্ক যদি 1.33 হয় তাহলে আমার আলোর বেগ কত হবে? দেখছো কিছুক্ষণ আগে যে শিখাইতেছিলাম, যারা যারা ফোকাস দেওয়া নেই তারা এখন ধরা খাবা। কিছুক্ষণ আগে আপনি শিখাইছেন যে কীভাবে ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা। আপনি চিল্লায় চিল্লায় বলছেন যে এফ কখনো চেঞ্জ হয় না, চেঞ্জ যা হয় তাকে আমার ল্যামডা হয়, তাই না? ল্যামডা হয়ে যায় কীভাবে? আমার মিউ দিয়ে ডিভাইড করতে হয় যে কোনো মিডিয়ামের জন্য। ওই মিডিয়ামের ধরো বেগ হলো আমার ভি বার। এখন তুমি যদি এটাকে নর্মাল শূন্য মাধ্যমের রেসপেক্টে যদি দেখতে চাও, এই পুরো জিনিসটা কী ভাই? আমার এই পুরো জিনিসটা হলো, এই পুরো জিনিসটা কি আমার শূন্য মাধ্যমের ভেলোসিটি, কোনো সন্দেহ তো নেই, আছে না ভাই? নাই। তার মানে কি আপনি এখানে ভি বসাবেন, আর নিচের যে জিনিসটা সেটা কি আপনি আপনার মিউ বসাবেন, শেষ। বুঝা গেছে? ক্লাউডের জিনিসগুলো ডেফিনেটলি ভাই মনে রাখতে হবে। তার মানে কীভাবে এটা হবে কীভাবে? জাস্ট মিউ দিয়ে ডিভাইড করতে হবে। এখন ভাই মিউ কত? মিউ হলো আপনার দিয়ে দিছে 1.33। অনেকের হয়তো বা মনে থাকে। এখন অনেকে বলতে ভাই আমি মনে রাখবো কীভাবে, বা হাতে তো ক্যালকুলেশন করা লাগবে, তাই না? কীভাবে করবো? তো প্রথম কথা, এটা খুবই লেম অপশন দেওয়া হয়েছে, খুবই লেম। এই অপশনকে যদি হার্ড করতো তাও ভাই করা যেত। দেখো 1.3 থেকে একের থেকে বেশি কিছু দিয়ে ডিভাইড করছো, কি বললাম? একের থেকে বেশি কিছু দিয়ে ডিভাইড করছো। তুমি ভাই আলোর হিয়া জানো যে 3 × 10⁸। এখন একের থেকে যদি 1 দিয়ে ডিভাইড করো তাহলে তোকে 3। যে তুমি একের থেকে বেশি কিছু দিয়ে ডিভাইড করছো, তার কথার কথা আমি যদি এই জিনিসটাকে 2 দিয়ে ডিভাইড করতাম তাহলে ভাই 3/2 কত? 1.5। এখন তুমি তো 2 দিয়ে তো ডিভাইড করো নাই, তাই না? 1.33 দিয়ে করছো, তার মানে অবশ্যই এটা 1.5 থেকে বড় হবে। এখন 3 আর 1.5 এর মাঝখানে কে আছে? 2.25। তার মানে ভাই অ্যান্সার কী হবে? ভাই বি, শেষ। কিসের ক্যালকুলেশন? কোনো ক্যালকুলেশন লাগে না? লাগে না। কমন সেন্স যদি ইউজ করো তাহলে ভাই ইজি মোডে সলভ হয়ে যাবে। নেক্সট আসি, ভাবতেছি তোমাদের সাথে পরীক্ষা দিতে বসবো নাকি? আমি কিন্তু চালিয়ে দিতে পারি। ইয়ংয়ের ডিজির পরীক্ষাতে এনতম অন্ধকার ডোরা সৃষ্টিকারী, আচ্ছা, তরঙ্গ দৈর্ঘ্যের দশা পার্থক্য কত হবে? ঠিক আছে, দশা পার্থক্য মানে কি ভাই? ফেজ ডিফারেন্সেস। ইংলিশ ভার্সনের জন্য বলে দিই, ইন ইয়াং ডাবল স্লিট এক্সপেরিমেন্ট ফর nth ডার্ক ফ্রিঞ্জ ফাইন্ড দ্য ফেজ ডিফারেন্স অফ দ্য ওয়েভস, ফাইন্ড দ্য ফেজ ডিফারেন্স অফ দ্য ওয়েভস। ঠিক আছে, ফেজ ডিফারেন্স বের করতে বলছে, পাইতে দেওয়া আছে কীভাবে করতে হবে। তুমি যদি আমার ভূতালোক বিজ্ঞানের লেকচারটা দেখে আসো, যেটা তোমাদের আমি দেখে আসতে বলছি, তাহলে এই কোশ্চেনটা তোমাদের জন্য কোনো ব্যাপারই না, কোনো ব্যাপারই না। কোনো ব্যাপার না ভাই, কোনো ব্যাপার না। তবে দশা পার্থক্যের ব্যাপারটা কী ভাই? যে আপনার পায়ের বিজোড় গণিতক থাকতে হবে, তাই না? পায়ের বিজোড় গণিতক থাকতে হবে। কেন থাকতে হবে? ডিরেক্টের অ্যান্সার হবে ভাই বি নাম্বারটা। আসলে তোমাকে দেখাই দিই। তো দ্য ফ্যাক্ট ইজ, দেখো তোমাকে আমি একটা জিনিস দেখাই তাহলে বুঝতে পারবা। ধরো তুমি এখানে একটা তরঙ্গ আঁকো, ঠিক আছে? আঁকলাম, আঁকছি, জি ভাই। এখন এই জিনিসটাকে ধরলাম, এখন একে ধর আমি কপি করলাম, ধরো জিনিসটা আমি নিচে নামাইলাম, নামাইছি। এখন আপনি এখানে বলছেন কি ভাই অন্ধকার ডোরা। অন্ধকার মানে কি বলতো ভাই? অন্ধকার ডোরা বেসিক্যালি বোঝায় যে আপনার ডার্ক ফ্রিঞ্জ, তাই না? আচ্ছা, ডার্ক ফ্রিঞ্জ মানে কি ভাই? ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। ডিস্ট্রাকটিভ মানে কি? ধ্বংসাত্মক।
ধনসূচক মানে কি, মানে ধরো প্লাসের সাথে মাইনাস, মানে কি কারো কথার সাথে কারো মিলতেছে না, ঠিক আছে, কথায় কথায় মারামারি লাগে, সেটাই তো। এখন তুমি যদি এখানে দেখো, যদি এই জিনিসটাকে তুমি যদি সরানোর ট্রাই করো, ঠিক আছে, তুমি যদি এই জিনিসটাকে সরানোর ট্রাই করো, আরে ব্রাদার ডোন্ট ডু দিস টু মি, আচ্ছা তুমি ডোন্ট ব্রো, আমি করতে পারবো না, হ্যাঁ পারবো, ইয়েস হয়েছে। এখন তুমি যদি এটাকে সরানো ট্রাই করো, তখন আমি এটা নিচে নামাইলাম। এখন সরানো মানে কি, দেখো এটার মাথাটা যদি এটা নিচের সাইডে লাগে, তাহলে কি ভাই মনে হচ্ছে না যে সব কিছু তোলপার হয়ে যাবে, মানে সব ভ্যানিশ হয়ে যাবে। এটা তুমি যখনই প্লাস করবো তখনই তুমি দেখবা কি তোমার যে তরঙ্গ দৈর্ঘ্যটা সেটা একদম সিম্পল একটা আসছে, মানে কি সব এটাকে প্লাস বলে, এটাকে মাইনাস বলে, কি মাইনাস আর প্লাস যখন মিলছে সব কিছু ভ্যানিশ। তার মানে ব্যাপারটা কি ভাই, এটাকে আমার অন্ধকার করবে। এখন দেখো তুমি কতটুকু শিফট করছো, তুমি শিফট করছো কি এই পোর্শনটা না, তুমি যে শিফট করছো যে পোর্শনটা সেটা কি আমার এতটুকু না। এখন এখানে অ্যাঙ্গেল কত আছে সবাই জানে, আপনার এখান থেকে এতটুকু কত 90, এখান থেকে কত আপনার পাই 180। সেমভাবে তুমি যদি এই জিনিসটাকে আবার যদি সরো, ঠিক আছে, এটাকে যদি আবার সামনে সরো, তাহলে কি আবার সেমভাবে হবে। ওখানে তোমার কয় ঘর সরাইতে হবে, এখানে তো ঘর হলে 1 ঘর, সেখানে ঘর হবে কি 3 ঘর টোটাল। তার মানে কি এখানে হলো কি 1 পাই, সেখানে হলো কি ভাই 3 পাই, তারপর হবে কি 5 পাই, 7 পাই, 9 পাই, 11 পাই, মানে কি আপনি বিজোড় সংখ্যা নিয়ে কথা বলতেছেন। আর ভাই যখন আপনি বিজোড় সংখ্যা দিয়ে কথা বলতেছেন, তার মানে কি আপনার পায়ের সামনে বিজোড় সংখ্যা আসবে। এখন সবাই জানে ভাইয়া যে যে এখানে একটা ভুল করছে, আরে গাধারা করছে কি, এটা কিন্তু ভাই ঠিক না, ঠিক আছে, এটা কিন্তু জোর বিজোড় দুইটাকেই বলছে। এই ব্র্যাকেটটা বাহিরে হবে, আমি এইমাত্র খেয়াল করছি, এই ব্র্যাকেটটা বাহিরে হবে, ঠিক আছে। এরকম ক্রিয়েটিভিটির জন্যই তো বাংলাদেশ পিছিয়ে আছে। 2n+1 হবে, ঠিক আছে, একটা বিজোড় সংখ্যা রিপ্রেজেন্ট করে 2n+1 বা 2n-1। তোমার এখানে যদি 2n-1 থাকতো তাও হয়তো, তোমার এখানে যদি 2n+1 থাকতো তাও হয়তো, ঠিক আছে, কোনো সমস্যা নেই, দুইটার ক্ষেত্রেই ভাই তোমার কি অ্যান্সারটা চলে আসতো। কথা বুঝতে পারছো? কারণ ভাই আমার অ্যান্সার কী ভাই, অ্যান্সার হবে কি ভাই বি, শেষ। ওকে, দশা পার্থক্য ও পথ পার্থক্যের সম্পর্ক নিচের কোনটি আছে, এটা একদম ফর্মুলা বেস একটা কোশ্চেন, মানে কিভাবে ফেজ ডিফারেন্স আর পাথ ডিফারেন্সের মধ্যে যে রিলেশনটা বা যে ফর্মুলাটা, সেটা আমাকে বলো, যে ফর্মুলাটা তোমরা আর কি ইউজ করে অ্যান্সার বের করো। ওকে, তা আসলে বলা যাক। তো প্রথম কথা ফর্মুলাটা কি, তবে ফর্মুলাটা হলো আমার, যদি আমি ফর্মুলাটা সবসময় শিখতে ডিসকারেজ করি, তোমরা হয়তো জানো, যদি রিভিশন লিখতে দেখে আসো, শিখাইছি যে 2 পাইয়ের জায়গায় টি বসানোর ট্রাই করবা, তাহলে ভাই কষ্ট কম হবে। এখন এখানে তোমার যে ফেজ ডিফারেন্স আছে সেটা তোমার বেসিক্যালি বোঝাচ্ছে 2 পাই ডিভাইডেড বাই ল্যামডা, আর এখানে ভাই আমরা বসাই কি ভাই ডেল এক্সকে বসাই, বুঝে গেছে। ডেল এক্সের পথ থাকে, দেখো ল্যামডারও মাত্রা যা, ডেল এক্সেরও মাত্রা কাটাকাটি যাবে। ফেজ বেসিক্যালি কি অ্যাঙ্গেলকে বোঝায়, তার মানে কি তোমার একটা অ্যান্সার অ্যাঙ্গেলকে বুঝাবে। তুমি চাইলে অপশন টেস্ট করে করতে পারো, যেমন আমি তোকে দেখাই, অথবা তুমি ফর্মুলা মুখস্থ করে করতে পারো। যেমন দেখো তুমি যদি এইটা পড়ো, এটা হবে না, কেন হবে না বুঝাই। দেখো ল্যামডা আর এক্সের মাত্রা কাটাকাটি যেতে হবে, নিচে আর উপরে থাকলে কিন্তু কাটাকাটি পসিবল, পাশাপাশি থাকলে কিন্তু ভাই কাটাকাটি পসিবল না। তার মানে কীভাবে এটা হবে, হবে না। দেখো ফর্মুলা যদি না পারো তাও পারতো, এত ইজি কোশ্চেন ছিল। তারপরটার দিকে তাকাই, দেখো এখানে আবার তুমি ধরা খেয়ে যাবা। এখানে কিন্তু ভাই ঠিকই কিন্তু ভাই কাটাকাটি গেছে, কিন্তু ভাই মনে রাখতে হবে যেহেতু ভাই শিখেছে 2 পাইয়ের সাথে টি, তার মানে 2 পাই তো নাই, তার মানে এটাও বাদ। এবার সেম ভাই এখানে ভাই মাত্র কাটাকাটি যাচ্ছে না, তার মানে অ্যান্সার কি আমার একটাই, শেষ। ফিজিক্সের মানুষ সব বুঝাই দিতে পারবো বাই হুকস আর ক্রুকস। যেমন আমাদের ম্যাডাম গতকালে ক্লাস নিচ্ছিল তোমার, এটা তোমাদের ফার্স্ট ইয়ার সবারই, ঠিক আছে, নন ডিপার্টমেন্টাল কোর্স সবারই পড়বে, ডাইভারজেন্স অফ ফ্লাক্স। তোমরা তো ডাইভারজেন্স এমনি পড়ছো, ফ্লাক্স এমনি পড়ছো, তাই না, কত ইজি ফর্মুলা। ওখানে যে দেখবো তোমার ডাবল ট্রিপল ইন্টিগ্রেশন আছে, ঠিক আছে, এরিয়াল ইন্টিগ্রেশন আছে। তো ফার্স্ট টাইম অনেকক্ষণ মনোযোগ দিয়ে বসে আছে, কী পড়াচ্ছে একটু বোঝার ট্রাই করি। তো ম্যাডাম বলে দেখো ব্যাপারটা লেখো, যদি না বুঝো তাও সমস্যা নেই। তো ম্যাডাম বুঝাইলো, আমি কিছুই বুঝিনি। পরে ম্যাডাম বললো বুঝছো তোমরা, যদি না বুঝো সমস্যা নেই, আমরাও বুঝিনি। তো ব্যাপারটা হলো তোমরা এখন যতটা মজা নিয়ে পড়তেছো, ঠিক আছে, ভার্সিটিতে উঠে বুঝবা তো না, জিজ্ঞাসা করতে পারবো না। সো এখনই ভাই পড়ার শেষ মজাটা নিয়ে নাও। আচ্ছা তারপরে আসি, ধনসাত্মক ব্যতিচারের জন্য পথ পার্থক্য কী হবে, মানে বেসিক্যালি আমাকে বলছে কি যে ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের জন্য তোমাকে পাথ ডিফারেন্সটা বের করে দেখাও। কিছুক্ষণ আগে তবে আপনি ফেজ ডিফারেন্স নিয়ে এত কথা শুনাইলেন, সেখানে বললেন যে কীভাবে জানি বলছিলাম, হ্যাঁ সেখানে আপনি বলছেন যে ভাই ফেজ ডিফারেন্স হবে আপনার 2n+1 ইন্টু কত হবে আমার পাই, এটা নিয়ে তো এতক্ষণ কথা বলবেন।
আপনি শিখেছেন ভাই একটা কথা, আপনি শিখেছেন কীভাবে আমার একটা কথা, সেটা কি 2 পায়ের জায়গায় সবসময় কীভাবে আমার টিটা বসে যাবে, 2 পায়ের জায়গায় কীভাবে আমার সবসময় টিটা বসে যাবে। টু পায়ের জায়গায় কীভাবে আমার টিটা বসে যাবে, তাই না? 2 পায়ের জায়গায় টি বসে যাবে। তারপরে আমি এখান থেকে কী বলতে পারি, পায়ের জায়গায় কী লিখতে পারি, টি/2 লেখা যায় না? জি আপনার এখানে কি, আর সরি এটা ভুল করেছি, বলো তো কি, সরল স্পন্দন গতিটা বসিয়ে দিয়েছি, ল্যামডা। তার মানে আপনি কি পায়ের জায়গায় কী বসাতে, λ/2 বসাতে পারেন। ইয়েস, তাহলে λ/2 যদি বসান এটা হয়ে যাবে কীভাবে, এটা হয়ে যাবে আপনার 2n+1 λ/2, শেষ, বুঝে গেছে? তার আমার এখানে অ্যান্সার আপনি একটাই দেখতে পাচ্ছেন, সেটা কি আপনার সি। ক্লিয়ার? তারপর কি লেখা, একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ দৈর্ঘ্য মানে ল্যামডা দেওয়া 600 ন্যানোমিটার, তরঙ্গটি কি ধরনের? নো এক্সপ্লেনেশন নিডেড। নেক্সট আসি, এটারও যদি কেউ এক্সপ্লেনেশন চায় তাহলে খবর আছে, তাহলে আমি বুঝবো যে এতক্ষণ তোমরা খালি লেকচার চোখ কান মুখ সব বন্ধ করে দেখছো। তরঙ্গের দুটি বিন্দুর মধ্যে দশা পার্থক্য হলে, হ্যাঁ তরঙ্গের দুটি বিন্দুর মধ্যে দশা পার্থক্য হলে পথ পার্থক্য কত হবে, মানে আমি এটা বলি, এখানে করছি কি যে তোমাকে আমি অপশন দিলাম, তোমাকে কোশ্চেন বের করে দাও, ঠিক আছে? মানে সিনারিটা এরকম হয়েছে যে আমি তোমাকে অপশন দিলাম, তুমি আমাকে কোশ্চেন বের করে দাও, তাও করবো। দেখো আমাদের তো কোশ্চেন দেয়নি, বেসিক্যালি কি কোশ্চেন বের করতে বলছে, অ্যান্সার লাগবে, ঠিক আছে? দুইটা আনমন্ত যাওয়া যাবে না, দেখো আমরা অ্যান্সার থেকে কোশ্চেনে যাবো। তো বেসিক্যালি এখানে বলছে কিবা পথ পার্থক্য দেওয়া λ/2, সেখান থেকে বলছে কিবা, সেখান থেকে তোমার বলছে যে দশা পার্থক্যতে যাইতে, তাই তো ভাই? একটু গরম পানি হলে দিয়েন। সেখান থেকে বলছে কিবা আমার দশা পার্থক্যতে যাইতে, দেখো আমি যাবো, ঠিক আছে? কেমনে যাবো, ল্যামডা মানে কিবা 2 পাই, 2 পাই যদি বসাও 2 আর 8 কি কাটাকাটি যাবে, 2 আর 8 কি ভাই কাটাকাটি যাবে, তাহলে 2 আর 8 যদি আমার কাটাকাটি যায় তাহলে সেখানে আবার হবে কি, অবশ্যই 4 হবে, কারণ আমার অ্যান্সার কী হবে 5/4। দেখছো? তারপরে আমার আসলে এখানে বলো তো কী বাদ গিয়েছিল, এখানে আসলে বাদ গিয়েছিল আমার π/4 জিনিসটা। ইজি। ওকে, নেক্সট আসি, ইয়াংয়ের দ্বিচির পরীক্ষাতে ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্যের আলো ব্যবহার করা হয়। দেখছো আমরা চাইলে অপশন থেকেও কোশ্চেনে ব্যাক আসতে পারি, জাস্ট তোমার এটা মনোবল কত বেশি, নেভার গিভ আপ। আচ্ছা, ইয়াংয়ের দ্বিচির পরীক্ষাতে ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্যের আলো ব্যবহার করা হয়। ওকে, যদি পাশাপাশি দুইটা উজ্জ্বল ডোরার ব্যবধান হয় তোমার ডেল হয়, আগে আমরা বলো পাশাপাশি দুইটা উজ্জ্বল ডোরার মাঝখানে ডিস্টেন্স কত, দেখে আসছো না? লেকচার তো দেখে এসেছে, অ্যান্সার বলো তাড়াতাড়ি, ঠিক আছে? আমি জানতে চাই। তাহলে বলছে যে নিচের কোনটি সঠিক। এখন দেখো এখানে তুমি যদি ফর্মুলা বললেও যাও তাও সমস্যা নেই, অনেকে মাঝে গোলায় কিসের মধ্যে, অন্ধকার আর উজ্জ্বলের মধ্যে, বা উজ্জ্বল আর উজ্জ্বলের মধ্যে, তাই তো? দুই জায়গাতেই বা বড় ডি আর নিচে কি ছোটো ডি আছে, সব কি ল্যামডার উপরেই ডিপেন্ডেন্ট, সো কি ডিরেক্ট প্রপোর্শনাল কি ল্যামডার, অ্যান্সার হবে কি ভাই ডেল ওয়াই ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ল্যামডা। ইজি জিনিস। কি লেখা, বিপদ সংকেত সবসময় লাল আলো ব্যবহৃত হয়, আলোর কোন নীতি সাহায্যে ব্যাখ্যা করা যায়? ভেরি গুড কোশ্চেন, ভেরি গুড কোশ্চেন, ঠিক আছে? বিপদ কী বলে, বিপদ সংকেতে কেন সবসময় রেড লাইটই ইউজ করা হয়? আর তোমরা একটা জিনিস দেখবা যে কেউ যদি লাল গাড়ি কিনে, তখন তোমার এটা চোখে খুব বেশি লাগে, এই জন্য আমরা কিন্তু ব্ল্যাক গাড়ি কিনি, যাতে তোমার কি দেখতে সুন্দর লাগে, আলোগুলো যাতে অ্যাবজর্ভ হয়। বাট লালটা কিন্তু একটু অ্যাবজার্ট লাগে, মানে চোখে কিন্তু একটু লাগবে, ঠিক আছে? বা বিভিন্ন ইডিটেও দেখবা, ঠিক আছে, রেড লাইট ইউজ করে, চোখ দিয়ে আলো বেরোতেছে। আমার একটা ইডিট জানি কী করছিল, দেখি চোখ দিয়ে, ঠিক আছে, লাল আলো বেরোচ্ছে, তো এটা চিন্তা করো, ঠিক আছে, কোনটার জন্য হবে, মানে ততক্ষণ দেখি কতগুলো কোশ্চেন আছে। ওকে, তো ব্যাপারটা হলো ভাইয়া কেন লাল আলো ব্যবহার করা হয়, এবার আসলে তোমাকে বুঝাই যে ভাই কেন লাল আলো ইউজ করা হয়। তো প্রথম কথা, দ্য অ্যান্সার উইল বি আলোর বিচ্ছুরণ। এখন ভাই কেন, ব্যাপারটা হলো তোমার ভিভগিয়রের মধ্যে রেডের কীভাবে আমার ল্যামডা সবচেয়ে বেশি না কম, ল্যামডা কীভাবে আমার সবচেয়ে বেশি, ল্যামডা কীভাবে আমার সবচেয়ে বেশি। ওকে, বুঝতে পারলাম। এখন ল্যামডা যেতে আপনার বেশি হবে, দেখো প্রথম কথা হবে বিক্ষেপণ তো কোনো তরঙ্গের ইয়ার মধ্যেই পড়ে না,
প্রতিফলন দিয়ে আমার ভাই কোনো কাজই নেই, প্রতিসরণ দিয়ে কোনো কাজই নেই। বিচ্ছুরণ মানে কি ভাই স্ক্যাটার করা, বিচ্ছুরণ মানে কি তোমার জিনিসটা কত সুন্দর করে স্ক্যাটার করতে পারতো। এখন তোমার ল্যামডা যেহেতু বড়, দেখো বুঝাই, দেখো লাল মানে কি ভাই ল্যামডার কি তরঙ্গ দৈর্ঘ্য অনেক বড়। কোনো একটা জিনিস যদি বড় হয় তাহলে কি তোমার স্ক্যাটারটা ভালো হবে না? রাদার দেন ধরো তুমি একটা ছোট জিনিস আমি দিলাম, একটা ধরো বড় জিনিস দিলাম, তাহলে কি ভাই যেখানে ঢেউ বেশি সেখানে কি ভাই ডিসপারশন বলো বা ডিসকার্ড বলো, সেটাও কি বেশি হবে? মানে তুমি যদি নর্মাল বাংলা ভাষায় বোঝাচ্ছি যাতে তোমাদের মাথায় বেশি ঢোকে। কারণ ব্যাপারটা কি আমার আলোর বিচ্ছরণে যেহেতু তরঙ্গ দৈর্ঘ্য বেশি, তার মানে অবশ্যই এটা প্রেফারেবল। সো দ্য অ্যান্সার উইল বি সিম্পলি বি। ঠিক আছে, ডিসপারশন অফ লাইট। ওকে, নেক্সট আসি। একটি সমতল অপবর্তন গ্রেটিংয়ে প্রতি সেন্টিমিটারে 3000টা রাখা আছে। রাখা ওরে রাখা রে, রেখা 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 আছে, রেখা। ওকে, এবার ঠিক আছে, 3000টি রেখা আছে। ওকে, এই গ্রেটিংকে 5.556 ইন্টু 10 ইনভার্স 7 মি, আচ্ছা যাই হোক, মিটার তরঙ্গ দৈর্ঘ্য, মিটার হবে। ঠিক আছে, তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট এক বর্ণীয় আলোকের রশ্মি দিয়ে আলোকিত করা হলো। আচ্ছা, বলছে যে তৃতীয় ক্রমের অপবর্তন ক্রম কত হবে? তোমরা অবশ্যই সবাই লিখতে দেখে এসেছো রিভিশন। এখন এটা করবো কীভাবে? তো প্রথম কথা হলো ভাইয়া, পথ পার্থক্যের যে ব্যাপারটা, পথ পার্থক্য ভাই জানি কী শিখাইছিলেন ভাই, কিছুই তো মনে নেই। 3000টা রেখা, একটা মিনিট, তৃতীয় কমেন্ট শেষে প্রতি সেন্টিমিটারও আছে, সরি যাই হোক। আচ্ছা, তো প্রথম কথা ভাই, আপনি ওখান থেকে যেই ফর্মুলাটা শিখেছেন সেটা হলো কি শিখেছেন? সেটা হলো ভাই আমার ডি সাইন থেটা, বা তুমি যেটাই বলো, ঠিক আছে, আমি ডেরিভেশনে যাবো না অবশ্যই। ডি সাইন থেটা ইজ ইকুয়াল টু, এটি তো পথ পার্থক্য ছিল। এখন দেখো তোমার এখানে চাইছে কি, তোমার এখানে চাইছে ভাই তৃতীয় ক্রমের অপবর্তন কোণ, তাই না? তৃতীয় ক্রমের অপবর্তন কোণ, তার মানে কি আমার এখানে কী হবে? অবশ্যই এন ল্যামডা হবে। পথ পার্থক্য হবে কি আমার এন ল্যামডা। বা ডিতে শিখাইছেন আপনি, ডিতে শিখাইছেন বেসিক্যালি এটাকে কি বলে, দুইটা কাটার মাঝখানের ডিস্টেন্সটা। এখন দেখো কি বলছে, প্রতি সেন্টিমিটারে 3000টা রেখা আছে। তা তুমি কি বলতে পারো 3000টা রেখার জন্য 1 সেন্টিমিটার, সুতরাং একটা রেখার জন্য কত হবে? কারণ আমার এখানে কী হবে, প্রতি সেন্টিমিটার মানে কি আমার 1/3000 হবে। এখন আমার এইটাকে আমার আবার 1 সেন্টিমিটার না মিটারে নিতে হলে কী করতে হবে? 10 ইনভার্স 2 দিয়ে তুমি মাল্টিপ্লাই করবা। এখন 10 ইনভার্স 2 দিয়ে যখন তুমি মাল্টিপ্লাই করবা তাহলে কী হয়, অবশ্যই জিনিসটা কি ভাই নিচে নামবে না? জি ভাই, এটা নিচে নামবে। আর এটা যদি ভাই নিচে নামে তার মানে এখানে হবে কি আমার 10 টু দি পাওয়ার 2 হবে। এখানে হবে কি আমার 10 টু দি পাওয়ার 2। আর আমার এখানে সাইন থেটা চেয়েছে, তুমি তো সাইন থেটা হাত দিতে পারবা না, অবশ্যই পারবা না। এর মানে কি আমার এখানে দেখো ক্লিয়ার লেখা 3 নাম্বার লেখা, সো আমার এখানে বসবে কি ভাই 3। আর ভাই আমার ল্যামডা কি দেওয়া, ল্যামডা দেওয়া হলো আমার 5.556 ইন্টু 10 ইনভার্স 7। তারপরে ভাই খুবই সহজ কাজ, আমার এখান থেকে আমার জাস্ট থেটাটা বের করতে হবে। এখন প্রথম কথা হলো ভাই আমি এটা হাতে ক্যালকুলেশন কীভাবে করবো, আসো দেখাই। দেখো ভাই শূন্যের অভাব আছে, মোটামুটি আছে। এখানে দেখো ভাই শূন্য আছে কয়টা, এখানে ভাই তোমার শূন্য আছে টোটাল 5টা, এখানে শূন্য আছে কি টোটাল 7টা। তার মানে আমার নিচে কি আরও 2টা শূন্য থেকে যাবে, আমার কি ভাই নিচে আরও 2টা শূন্য থেকে যাবে, তাই তো? তাহলে উপরে তুমি যদি আমার নিচে শূন্য থাকলো কয়টা ভাই, নিচে শূন্য থাকলো আমার 2টা, 10 টু দি পাওয়ার 2। এখানে তুমি যদি উপরে দেখো ভাই, এখানে আছে কি 3 3 আর 9, আর 9-এর সাথে আমার 5 আছে, বা তুমি 6ও যদি বলো, ঠিক আছে। 6 নং কত আমার 54, 6 নং কত ধরো আমি কাছাকাছি ধরলাম, ধরো আমার 54 ধরলাম। এবার দেখো আমি এই জিনিসটাকে কীভাবে এখান থেকে সরাই নিয়ে আসবো। 54/10 টু দি পাওয়ার 2 মানে কি আমার 0.5, তারপর কি সামথিং। এখন তুমি যদি এখানে ডাটাগুলো দেখো, দেখো তোমার ডিগ্রিগুলো দেখছো কত সুন্দর। এখন তোমাকে বুঝতে হবে ভাই এখানে আসলে সাইন থিটা ইকুয়াল টু হাফ বোঝাচ্ছে, কারণ কি তাহলেই আমার থিটার ভ্যালু কত আসবে 30 ডিগ্রি, সাইন 30 জন্য ভ্যালু কত আসে হাফ, যেহেতু 0.5 মানে কি ভাই 30 ডিগ্রি। তোমরা মানে মোস্ট পসিবল ক্লোজ যে অ্যান্সারটা হবে সেটা হবে কি আমার 30 ডিগ্রি। এটার জন্য কিন্তু ভাই কোনো ক্যালকুলেটর দরকার ছিলও না, ঠিক আছে, ক্যালকুলেটর ছাড়াই কিন্তু ভাই করা যেত। তারপর আসে কি লেখা, আলোর কোন ঘটনা রংধনু সৃষ্টির ব্যাখ্যা করতে পারে? বিচ্ছুরণ হবে অবশ্যই। তো বেসিক্যালি হয় যে তোমার যে রেইনবোর যে সিনারিওটা, ঠিক আছে, মানে আসল রেইনবোর কথা বলতেছি,
রেইনবোর যে সিনারিওটা সেখানে হয় কি তোমার আসলে দুই জায়গা থেকে, ঠিক আছে, তোমার বৃষ্টির পরে যে মেঘের যে ক্লাউডগুলো থাকে সেই ক্লাউডগুলোর ওখানে আলোগুলো তার হিয়াগুলো ডিসপারশনগুলো কীভাবে শো করে। এখন ডিসপারশন যখন শো করে তখনই কি তুমি ফ্রিঞ্জগুলো দেখতে পারো। ওকে, তার মানে এটা থ্যাঙ্কস টু আওয়ার বিচ্ছুরণ, ঠিক আছে। ব্যতিচার কি ধরনের ডিসপারশন বলে, একটা বিচ্ছুরণ আর একটা ব্যতিচার। ব্যতিচার মানে কি সুপার ইম্পোজ হওয়া, বিচ্ছুরণ মানে বেসিক্যালি তোমার জিনিসটা রিফ্লেক্ট হওয়া, ঠিক আছে। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন আছে না, ইয়েস, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। ডিসপারশন সহজ কথা, তাহলে অ্যান্সারটা কিন্তু বিচ্ছুরণ হবে, ঠিক আছে, বলেও ব্যতিচার না। ব্যতিচারের সিনারিও তোমার হয় যে হিয়ার ক্ষেত্রে, স্টারদের ক্ষেত্রে অনেক বেশি মিলিয়নস অফ স্টার্স থাকে, সব কি একটা স্টারে কনভার্ট হয়ে যায় ওখানে। তারপর কি লেখা, নিচের কোন বৈশিষ্ট্যের জন্য আর তরঙ্গ দৈর্ঘ্য চেনা যাবে। আর তরঙ্গ দৈর্ঘ্য মানে হলো কি বেসিক্যালি তোমার ওয়েভের কথা বলতেছে, ঠিক আছে। এটা কি বলে আমার আর তরঙ্গ দৈর্ঘ্য, একটা অনুদৈর্ঘ্য, তাই না, আরটা কি আর তরঙ্গ দৈর্ঘ্য। এখন ভাই অবশ্যই কি আমার ওয়েভ নেচার শো করতে হবে। ওয়েভ নেচার কোথায় শো করে, দেখা যাচ্ছে আমার একটাতে, সেটা কি আমার সমবর্তন। এখন ভাই কেন সমবর্তনই আপনি অ্যান্সার দেখাইলেন। সমবর্তনে তোমরা জানো যে ভাই ম্যালাসের ল, তাই না। ম্যালাসের লতে কি বলছে, এখানে ভাই আপনার ফ্রিঞ্জ থাকবে, এখান থেকে কি আপনার ভাই আলো পাস করবে। এখন আপনি যদি কোনো কারণে এই জিনিসটাকে এরকম করে সোজা করে দেন, যদি কোনো কারণে সোজা করে দেন, তাহলে যখন এখান থেকে লাইট যাবে আপনি দেখবেন কি এখানে ভাই আর কোনো লাইট আর কি ভাই যায় নাই। কারণ কি ভাই পোলারাইজেশন, 90 ডিগ্রি ঘুরাই দিয়েছো তাই ভাই যায় নাই। ফর্মুলা কী ছিল মনে আছে, ফর্মুলা লিখে দিই, I = I0 cos স্কোয়ার ফাই, ঠিক আছে। I = I0 cos স্কোয়ার ফাই, ক্লিয়ার? জি ভাই। তারপর কি লেখা বোঝা যাচ্ছে? জি ভাই, ইজি ইজি জিনিসপাতি, দেখছো এক্সাম কত ভাই ইজি, ঠিক আছে, পারবো না? জি ভাই পারবো। তারপর কি লেখা ভাই, নিচের কোন তরঙ্গের পোলারায়ন সম্ভব না। পানি হলেও এভাবে শুরু করছে না। আচ্ছা, পোলারায়নের ব্যাপারটা বেসিক্যালি কি ভাই, পোলারায়নের ব্যাপারটা বেসিক্যালি যেখানে ওয়েভটা যেতে পারে। এখন দেখো আলোর ক্ষেত্রে হয় কি ভাই, ইয়েস ওয়েভ নেচার আছে। পানির ক্ষেত্রে তুমি দেখবে যে আপস অ্যান্ড ডাউনস হয়, তাই না। আপস অ্যান্ড ডাউন যখন হয় তোমার কাছে কি এরকমই তো মনে হয়, তাই না, এই যে এরকম ছড়ায় যাচ্ছে, ওখানেও পোলারায়ন আছে। ভেতরে তো ভাই আসেই নাই, জাস্ট আপনার লাইটে, ঠিক আছে। তো অ্যান্সার হবে লাইট। কারণ লাইটের ক্ষেত্রে মানে সাউন্ডের ক্ষেত্রে হয় কি, সাউন্ডের ক্ষেত্রে হয় তোমার হাই ফ্রিকোয়েন্সি লো ফ্রিকোয়েন্সি, হাই ফ্রিকোয়েন্সি লো ফ্রিকোয়েন্সি, ঠিক আছে। তার মানে অ্যান্সার হবে কি সাউন্ড। তারপর কি লেখা ভাই, ক্যালাসের গঠন নির্ণয়ের জন্য আলোর কোন বৈশিষ্ট্য ব্যবহৃত হয়। শব্দ, আচ্ছা সরি সমবর্তন বলি। ক্যালাসের ব্যাপারটা কি, ক্যালাসের ব্যাপারটা হলো তোমার যদি কোনো একটা স্ট্রাকচার তুমি যদি ধরো, ঠিক আছে, ধরো যে কোনো একটা স্ট্রাকচার তুমি যদি ধরো, একটা স্ট্রাকচার ধরলাম, ঠিক আছে, ধরো কথার কথা আমি এটা ধরলাম। তো ক্যালাসের ব্যাপারটা হলো কি প্রতিটা জায়গাতে তোমার স্ট্রাকচার এক এক রকম থাকে। তুমি যদি এখান থেকে আলো পাস করো, মানে কাইন্ড অফ লাইক দরজার মতো। সমবর্তনে হয় কি, তুমি যখন পোলারাইজেশন তুমি যদি অ্যাঙ্গেলটা ঘুরাই দাও, কোনো আর আলো পাবা না। তাহলে তুমি যখন একটা লাইট পাস করো, তোমার এই লাইটের প্রপার্টিটা যখন ওখান থেকে বের হবে, যেমন এবার একটা কোশ্চেন বলছিল যে নিজের কোনটি পোলারাইজারের মতো কাজ করে, তাহলে ভাই অ্যান্সার হবে নিকল প্রিজম। এবারে তোমার ঢাবিতে আসছিল। তো ব্যাপারটা হলো সেমভাবে এখানের ভিতরের স্ট্রাকচারটা তোমার ডিপেন্ড করে যে তুমি বাইরে লাইটটা কীভাবে পাস করবে। এটা ভাই তোমার সমবর্তন দিয়েই আর কি বোঝা পসিবল। কারণ কি তোমার বুঝতেই পারতেছো, তোমাকে অ্যাঙ্গেলে ডিফ্লেক্ট করে দেবে, তুমি বুঝতে পারবা যে আসলে তোমার এখানে লাইটের বিহেভিয়ার কেমন শো করতেছে। তারপর কীভাবে নিচের কোন কারণে অন্যভাবে প্রমাণ করে যে আলোর তরঙ্গ দৈর্ঘ্য একটি আর তরঙ্গ দৈর্ঘ্য, বা এটা একটা যে ওয়েভ নেচার, কিছুক্ষণ আগেই বলা হয়েছে পোলারাইজেশন বা সমবর্তন। আলোর তরঙ্গ দৈর্ঘ্যের সাহায্যে কোনটি ব্যাখ্যা করা যায় না, অপবর্তন, তাই না। না অপবর্তন তো হবে, কেন হবে না। ফটো তড়িৎ, ইয়েস, ফটো ইলেকট্রিক ইফেক্টকে তুমি আর তরঙ্গ দিয়ে ব্যাখ্যা করতে পারবা না, ঠিক আছে। আলোক তরঙ্গ দৈর্ঘ্য, ইয়েস অ্যান্সার এটা সি হবে, ঠিক আছে, বলে লিখছে সি হবে, ঠিক আছে। ফটো তড়িৎ দিয়ে তুমি পারবা না। তো ভাই পারি, তাই ভাই ডিসকাস আর দরকার নেই, ইজি জিনিস। কোনো তরঙ্গের সমবর্তন হয় না, অবশ্যই কী ভাই শব্দ তরঙ্গ, তাই না। এদের বাকিরা তো তাও একটা ওয়েভ নেচার ফলো করছে। যদি ওয়েভ নেচার ফলোই না করে তুমি পারবা কীভাবে, তাহলে অ্যান্সার হবে কীভাবে বি। ওখানে ক্রস মানে কিন্তু ওই ক্রস, ঠিক আছে। তার মানে ভাই এরই মাধ্যমে আমাদের চ্যাপ্টার 7 ডান হয়ে গিয়েছে, বুঝে গেছে? জি ভাই, আমারই কিন্তু ভাই কোশ্চেন আসে না, দেখছো। চ্যাপ্টার 7 কিন্তু আমার এরই মাধ্যমে কিন্তু ভাই ডান হয়ে গেছে, ঠিক আছে, ডান। তাহলে ভাই আশা রাখি তোমাদের কনফিডেন্স অনেক বেশি বুস্ট আপ হয়েছে। এরপর ভাই আমরা চ্যাপ্টার 8-এ যাবো। আশা রাখি ওখানে ভাই তোমার কনফিডেন্স বুস্ট আপ আকারেই থাকবে। কথা বুঝতে পারছো? জি ভাই বুঝতে পেরেছি। তো আসেন ভাইরা, এখন আমরা চ্যাপ্টার 8 শুরু করতে পারি। তো
তবে চ্যাপ্টার 7 অলরেডি বলা হয়েছে, চ্যাপ্টার 7 ডান, দ্যাটস মোর দ্যান এনাফ। এর বেশি কুচ্ছের জন্য কিচ্ছু করা লাগবে না, নোটে যে কোশ্চেনগুলো করা হয়েছে এগুলোই করো। পরীক্ষার পরে নোট থেকে ক্লাস থেকে আমি স্ক্রিনশট নিয়ে দেখাতে পারবো, দেখো এই কোশ্চেন ক্লাস থেকে আসা হয়েছে। সো প্যারা একটু কম নাও। তো ভাই চ্যাপ্টার 7 ডান, এখন আমরা চ্যাপ্টার 8-এ যাচ্ছি। আশা রাখি আপনারা যে কাজটা করতে বলেছিলাম, কি করতে বলেছিলাম ভাই, রিভিশন লেকচার দেখে আসতে বলেছিলাম, সেটা তোমরা করেছো। সো কথা যাতে মনে থাকে। ওকে, নেক্সট আসি, কী লেখা, সনাতন বলবিদ্যায় কোন দুটিকে ধ্রুব ধরা হয়? সনাতন বলবিদ্যা মানে কি, ক্লাসিক্যাল মেকানিক্স বলে, ঠিক আছে, ক্লাসিক্যাল। ওকে, ক্লাসিক্যাল মেকানিক্স অনুযায়ী কোনটা তোমার কনস্ট্যান্ট থাকে? স্থান ও কাল, স্থান ও দ্রুতি, দ্রুতি ও কাল, স্থান ও ত্বরণ। তো ব্যাপারটা হলো স্থান ও কাল, ঠিক আছে। টাইম অ্যান্ড দ্য প্লেস ইজ অলওয়েজ কনস্ট্যান্ট। ক্লাসিক্যাল বুঝতেই পারতেছো, ওরা তো ডিপ থিঙ্কিং করতে পারে না, ঠিক আছে। স্পেস যে তার জায়গা থেকে সরে, বা টাইমও যে 2 ডাইরেকশনাল ওয়েতে ফ্লো করতে পারে। 2 ডাইরেকশনাল ওয়ে মানে বুঝো, আমাদের তো 1 ডাইরেকশনাল, মানে কি কম বয়স থেকে বেশি বয়স হচ্ছে, বাট বেশি বয়স থেকে কম বয়সও হতে পারে, যেটা কোয়ান্টাম ফিজিক্স পারছে। ক্লাসিক্যাল ফিজিক্স তো বুঝতেই পারতেছে, একটা বল রাখলো, গড়ায় মারলো, উপর থেকে মারলো, নিচ থেকে মারলো, ও জাস্ট ওর ডোমেইনই এই পর্যন্ত, বুঝে গেছে? তাই এটা কি আমার স্থান আর কাল হবে, সিম্পল। নেক্সট কী লেখা, আপেক্ষিকতা তথ্য পর্যবেক্ষণযোগ্য হয় যখন বস্তুর গতির আলোর গতির কি হয়, ঠিক আছে। মানে আপেক্ষিকতা মিনস দ্যাট রিলেটিভিটি। তুমি রিলেটিভিটির কনসেপ্টটা কখন ইউজ করতে পারবো? ওকে, দ্য কনসেপ্ট ইজ খুবই সিম্পল, যে তুমি রিলেটিভিটি বা আপেক্ষিকতার কনসেপ্টটা কখন ইউজ করতে পারবা। ওর জাস্ট কোশ্চেন হলো এতটুকু। তো ব্যাপারটা হলো রিলেটিভিটি বা আপেক্ষিকতার যে ব্যাপারটা কি, ব্যাপারটা হলো যে তোমার সেখানে টাইম, ডিস্টেন্স সব কিছু কি তোমার ভাই চেঞ্জ হতে থাকে, তাই না? খুবই সিম্পল লজিক। এখন ব্যাপারটা কী ভাই আমার, যে এটা লাইটের স্পিডের কাছাকাছি যখন যায় তখন কীভাবে জিনিসটা, যেমন দেখো বলে 0.9c, 0.8c, মানে কীভাবে টেন্স টু লাইট স্পিড, তাহলে বোঝা যাচ্ছে এটা কী হবে, কাছাকাছি হবে, সিম্পল লজিক। মানে তোমাকে যদি আমি লাইটের স্পিডে মারি, সামনে ভাই ফর্মুলাগুলো অবশ্যই দেখাবো, রিভিশনে তোমরা দেখে আসছো, তাহলে কি তোমাকে আর খুঁজে পাওয়া যাবে না, বুঝা গেছে? তোমার দৈর্ঘ্য কীভাবে 0 হয়ে যাবে। নেক্সট আসি, এই যে কোশ্চেন চলে আসছে, কোশ্চেনের নাম নিলে আমার ভাই কোশ্চেন হাজির। কী লেখা, একটি মহাশূন্য যান কত দ্রুত ভ্রমণ করলে মহাশূন্যে অতিবাহিত 2 দিন পৃথিবীতে অতিবাহিত দিনের সমান হবে? আচ্ছা আচ্ছা, মহাশূন্যের 2 দিন পৃথিবীর অতিবাহিত দিনের আগে সমান হবে। আচ্ছা, পৃথিবীতে অতিবাহিত, একটা মিনিট, একটা মহাশূন্য যান কত দ্রুত ভ্রমণ করলে মহাশূন্য অতিবাহিত 2 দিন পৃথিবীতে অতিবাহিত, মানে দিনই তো বলে নেই, বুঝবো কীভাবে? অ্যাগেইন দিস ইজ অলসো এক্সাম্পল অফ যেখানে অ্যান্সার আছে কিন্তু ভাই আমাদের কোশ্চেন কিন্তু দেওয়া নাই। তো আসো ভাই সলভ করতে হবে, আর তোকে কোনো ওয়ে আমি দেখতেছি না, এখান থেকে আমি উঠাবো, ঠিক আছে, অবশ্যই অ্যান্সার থেকে উঠাবো। অনলি 1 ভ্যারিয়েবল ইজ অ্যাকসেপ্টেবল, বাট সমস্যা নেই, এটাও তোমার থিঙ্কিং প্রসেসকে বাড়াবে, এই না পজিটিভ সেন্স, নট নেগেটিভ। তো ব্যাপারটা কী ভাই, ইন্টারস্টেলার মুভিটা দেখছো? বাচ্চারা উল্টাপাল্টা জিনিসপাতি তো দেখো, কাজে জিনিস একটু দেখতে হয়। ইন্টারস্টেলার মুভি ছিল আমার লাইফের ফার্স্ট ইংলিশ মুভি। আমার মনে আছে তখন ফোনটা ছিল, তোমার ফোন ছিল না, পিসি ছিল। তো আমার স্যার বলছিল যে ইন্টারস্টেলার মুভিটা তুমি দেখবা, মানে ওই সময় যে টিচার আমাকে পড়াইতো, ক্লাস 6-এর কথা, ঠিক আছে, ক্লাস 6-এর কথা বলতেছি আমি। তখন আমার স্যার আর কি ইন্টারস্টেলার মুভিটার কি দেখতে বলছিল, সে আমাকে মুভিটা ডাউনলোড করে পেন ড্রাইভে দিয়েছিল, সাবটাইটেলও দিয়েছিল, আমার মনে আছে, সাবটাইটেল দিয়ে আমি দেখছিলাম, অনেকবার দেখছিলাম, 5-6 বার। প্রথমবার তো কিছু বুঝিই নেই, 2-3 বার পরে আর কি বুঝতে পারছি। মানে তখন তো ছোটোবেলায় জাস্ট এতটুকু বুঝছি যে আচ্ছা বাবা বাইরে গেল, কী জানি একটা হইলো, মেয়ে আবার বেশি বয়স হয়ে গেছে, মানে কি ভাই যখন তুমি স্পেসে গেলা, ঠিক আছে, তখন তুমি ধরো তোমার এই ওয়ার্ল্ড, ঠিক আছে, ওয়ার্ল্ড থেকে যখন তুমি স্পেসের মধ্যে গেলা, বাবার বয়স কী ছিল, কম ছিল, তার মানে কি ওখানে কীভাবে টাইমকে স্লো যাচ্ছিলো। ফর্মুলাটা কী ভাই আমাদের, ফর্মুলাটা হলো আমাদের টাইমের যে ফর্মুলাটা, সেটা কি আমাদের খুবই সিম্পল, টি ইজ ইকুয়াল টু টি নট ডিভাইডেড বাই √1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এখন দেখো এই ফর্মুলাটা আমরা ইউজ করবো কীভাবে, ভালো করে ফোকাস দাও। তো প্রথম ব্যাপারটা হলো ভাই আমাদের, সেটা কি, সেটা হলো ভাই যে 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার, এই কোয়ান্টিটি 1-এর থেকে বড় না ছোট? 1-এর থেকে ছোট। তুমি যদি কোনো একটা কোয়ান্টিটিকে 1-এর থেকে ছোট জিনিস দিয়ে ডিভাইড দাও, নট মাল্টিপ্লাই, যদি ডিভাইড দাও ওভারঅল, আচ্ছা ভাই, তাহলে ভাই ফর্মুলাতে কি দেখতেছিলাম, ফর্মুলাতে ভাই আমরা দেখতেছিলাম যে টি ইজ ইকুয়াল টু কি, টি নট ডিভাইডেড বাই √1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। জি ভাই বুঝতে পারলাম, কোনো সন্দেহ নেই। ওকে, এবার দেখো আমরা এই জিনিসটাকে ইউজ করবো কীভাবে, অ্যাপ্লাই করবো কীভাবে। তবে প্রথম কথা, ইন্টারস্টেলার মুভিটাতে ভাই কী বললেন যে বাবা যখন বাইরে গেছে, এসে কি দেখছে যে মেয়ে একদম মৃত্যুসজ্জায় বসা, মানে কি ভাই এজ অনেক বেশি ওভার এজড হয়ে গেছে, তাই না? আচ্ছা জি ভাই বুঝতে পারলাম। ওকে, এখন ব্যাপারটা হলো ভাইয়া যে ফর্মুলা কী ভাই, টি ইজ ইকুয়াল টু
সরি T0 ডিভাইডেড বাই √1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। আচ্ছা এখন কিভাবে বেগ তোমার যে কোনো কিছু ধরো 0.6 বা 0.7 সিসি কাটাকাটি যাবে, মানে কি তুমি এক থেকে কিছু মাইনাস করতেছো। এখন ভাই এক থেকে কিছু মাইনাস করার মানেটা কি? এক থেকে ভাই কিছু মাইনাস করার যে মানেটা সেটা আমাকে জাস্ট এতটুকুই বোঝাচ্ছে যে ছোটো একটা পয়েন্ট মানে পয়েন্ট সামথিং। এখন কোনো একটা জিনিসকে তুমি যদি পয়েন্ট সামথিং দিয়ে ডিভাইড করো ওভারঅল কিন্তু ভাই কোয়ান্টিটিটা বড় হয়ে যায়। এখন যদি কেউ ভাবে বুঝি নাই তোমাকে দেখাই, তো তুমি বললে যে 3কে আমি 0.1 দিয়ে ডিভাইড করবো, মানে এটা কি 0.1 মানে কি 1/10, 10 যদি তোমার উপরে যায় এটা কিন্তু ভাই 30 হয়ে যায়। তো মানে কি ভাই ওভারঅল কিন্তু ভ্যালুটা বড় হয়ে যাচ্ছে। কথা বুঝতে পারছো? জি ভাই বুঝে গেছে। এভাবে মনে রাখবো, কোনো দিন ভাই কনফিউশন হবে না, ঠিক আছে? তোমাদের এই জিনিসটাতে কনফিউশন অনেক বেশি হয়। এবার দেখো তোমাদেরকে বুঝাই। দেখো তুমি যখন স্পেসে ছিলা, স্পেসে কি তোমার বয়স কি বেশি না কম? কম। তার মানে কি তুমি এখন অবশ্যই এই জায়গাতে যে ভ্যালুটা বসাবো সেটা কি তোমার ছোট ভ্যালুটা হবে, মানে কি স্পেসের ভ্যালুটা হবে। আর এখানে তুমি যে ভ্যালুটা পাবা সেটা কি তোমার পৃথিবীর ভ্যালুটা তুমি পাবা। এখন দেখো তোমাকে বলে দিচ্ছে যে মহাশূন্য জানে কত দ্রুতিতে গেলে, মানে ভেলোসিটি বের করতে বলছে, মহাশূন্যে অতিবাহিত 2 দিন পৃথিবীতে অতিবাহিত দিনের সমান হবে। আচ্ছা এখন বা অতিবাহিত আমার 4 দিন হবে আর কি বেসিক্যালি। তো মহাশূন্য ছিল কত 2 দিন, তাহলে আমি এখানে বসাবো 2, ঠিক আছে? এটা আর কি আমাদের অ্যান্সার থেকে কোশ্চেনে যাওয়ার প্রসিডিউর। আর এখানে কীভাবে আমার 4 আছে, তার মানে কি আমি এই জায়গা থেকে বসাবো ভাই, আমি এই জায়গা থেকে আমি 4টাতে বসাবো। ওকে, এখন দেখো এই জিনিসটাকে তুমি যদি সলভ করো তাহলে কি দেখো তোমার ভির ভ্যালুটা চলে আসবে না। এখন ব্যাপারটা হলো কি এটা আমাদের মাথায় ক্যালকুলেশন করতে হবে। তুমি যদি চাও এটা কলম না ইউজ করে না মাথাও করা যাবে, কিন্তু এটা প্র্যাকটিস ডিমান্ড করে। প্র্যাকটিস না থাকলে তুমি কোনো দিনই এতগুলো লাইন মাথায় করতে পারবে না। যেমন আমি তোমাকে বলি ফার্স্টে কি 2/4 মানে কি আমার হাফ, তুমি যদি স্কোয়ার করো তাহলে কি 1/4, 1/4 যদি এই সাইডে আসে তাহলে হবে কি 3/4, সি স্কোয়ার যদি এই সাইডে আসে তারপর তুমি যদি রুট করে দাও তাহলে অ্যান্সার আসে তোমার √3 ডিভাইডেড বাই 2 শেষ। তাহলে অ্যান্সার কি হবে √3 ডিভাইডেড বাই 2। আই ডিড নাথিং এক্সেপশনাল, আই ডিড দ্য সেম থিং বাট ইন এ এফিসিয়েন্ট ওয়ে। বুঝে গেছে? আর এটা আসে কি প্র্যাকটিসের মাধ্যমে। যে টপার বাচ্চা সে কোনো কিছু লিখবে না, সে চোখে করে দিবে, তার করতে হয়তো 10 সেকেন্ড লাগবে। তুমি যদি এটা লিখতে যাও, কারণ কি ভাই লেখাও তো একটা টাইম যায়, তাই না? তোমার এই সেম কাজটা করতে 1 মিনিট লাগবে। এটা একটা র্যাঙ্কার আর ইয়ার মধ্যে তোমার ডিফারেন্স। বুঝে গেছে? যেহেতু আমি র্যাঙ্কার পড়াইছি তো ওদেরকে ভাই সেমভাবেই তোমার ট্রেনিং দেওয়াইছি। তো এখানে ভাই তোমার বেসিক থেকে অ্যাডভান্স সব পাবলিকরাই সব কিছু একদম প্রপার হতে শিখতে পারবে। তুমি চাইলে এই কন্টেন্টটাকে তুমি যদি ঠিকমতো কনজিউম করতে পারো বা আমার ট্রিক্সগুলো যদি শিখতে পারো তোমার টপ র্যাঙ্ক পর্যন্ত আসবে। বুঝে গেছে? জি ভাই। নেক্সটে আসি, কত বেগে চললে একটি রকেটের গতিশীল দৈর্ঘ্য এর নিশ্চল দৈর্ঘ্যের অর্ধেক হবে? কি বললো যে ভাই গতিশীল দৈর্ঘ্য নিশ্চল দৈর্ঘ্যের অর্ধেক হবে। প্রথম কথা ভাই ফর্মুলাটা কি সেটার উপর ফোকাস করি। ব্যাপারটা হলো তুমি যখন কোনো একটা জিনিস যখন খুব বেশি স্পিডে যায়, তখন ব্যাপারটা কি এটা নিজে চিন্তা করো। একটা জিনিস যখন ঠাস করে গেল মানে কি কলমটা যদি বড় থাকে ওটা কি তোমার কাছে ছোটো মনে হবে না? জি ভাই ছোটো মনে হবে। এখন এখানে যে ফর্মুলাটা সেই ফর্মুলাটা হলো আমার L = L0, এখানে হলো যে তোমার ভাই মাল্টিপ্লাই, ঠিক আছে, ডিভাইড না, √1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। বুঝে গেছে? জি ভাই বুঝতে পারছি। এখানে ভাই কি বোঝাতে যাচ্ছেন? এখানে ভাই বোঝাতে যাচ্ছি তোমার এটা যে এখানে তোমার একটা বড় ভ্যালু বসবে। বড় ভ্যালু মানে কি যেটা অরিজিনালি ভ্যালুটা ছিল। আর এখানে কি তুমি জিনিসটা স্পিডের জন্য কীভাবে ছোটো দেখবা? জি ভাই বুঝতে পারছি। আর বলছে কত বেগে চলে রকেটের গতিশীল দৈর্ঘ্যের নিশ্চল দৈর্ঘ্যের অর্ধেক হবে, মানে কি ভাই তোমার এই যে ভ্যালুটা সেটা তোমার বেসিক্যালি কি L0/2। L0 আর L0 কাটাকাটি যাবে, আসো ভাই এটা আমরা হাতেই করি, ঠিক আছে, লাগবে না। হাফ হবে, স্কোয়ার করবা, 1/4 হবে, এই সাইডে আসবা 3/4 হবে, অ্যান্সার হবে √3/2c, ঠিক আছে, অ্যান্সার হবে √3/2c শেষ। সিম্পল, ঠিক আছে। যে জিনিসটা স্পিডে করো সেটা ভাই স্পিডে করবো, বোঝানোর সময় ভাই আমি আস্তে আস্তে করবো। ওকে, এই নিয়ে প্যারা খেও না। তারপর কি লেখা? 1 মিটার দৈর্ঘ্যের একটা স্কেল তার প্রস্থ বরাবর বেগে চলমান হলে কি ল্যাবে এর পরিবর্তিত দৈর্ঘ্যের মান কত? মানে এখানে বেসিক্যালি আমাকে টেস্ট করানো হচ্ছে। তোমাকে আমি একটা কোশ্চেন দিব, এটা হলো ডিসরাপ্ট ফর্মে থাকবে, তুমি আর কোশ্চেন বুঝে তারপর অ্যান্সার দাও, ঠিক আছে? মানে কি বেস্ট কোশ্চেন প্র্যাকটিস, মানে ডিফিকাল্টিসের লেভেল বাড়ায় দেওয়া, ঠিক আছে, লেভেল 1 থেকে ডিরেক্ট লেভেল 100-এ নেওয়া। আমি আসলে বুঝতে পারছি তোমার এখানে কী বলছেন, তোকে বুঝাইতে, ঠিক আছে, কোশ্চেনটা বুঝা লাগবে না, আমি তোকে বুঝাই দিচ্ছি। তো বেসিক্যালি ওখানে বলছে যে তোমার এখানে 1 মিটার দৈর্ঘ্যের একটা জিনিস আছে, ঠিক আছে। ধরো এখানের যে তোমার যে লেন্থটা সেটা বলছে তোমার 1 মিটার, ঠিক আছে, 1 মিটার ধরো তোমার লেন্থটা বলছে। এখন ধরো তোমাকে এখানে বলছে যে ধরো তোমার যদি কোনো একটা জিনিস এর প্রস্থ বরাবর, মানে যদি এই বরাবর যদি কোনো একটা জিনিস তোমার যদি লাইটের স্পিডে যায়, ঠিক আছে, যদি এই বরাবর কোনো একটা জিনিস যদি লাইটের স্পিডে যায়, তাহলে বলছে তোমার লেন্থে কী পরিমাণ এফেক্টটা পড়বে। যদি কেউ এই বরাবর যায় তাহলে লেন্থে কী পরিমাণ এফেক্টটা পড়বে। তাহলে দেখো ভাই এটা আমি খুবই ইজিলি বের করতে পারবো। এমন কথা হলো ভাই কীভাবে আমি ইজিলি বের করতে পারবো? সেটা হলো ভাইয়া দেখো, প্রথম কথা কোনো চেঞ্জ আসবে না। কেন? ব্যাপারটা হলো ভাই তোমরা উপাংশের জিনিসটা তো বুঝছো, তাহলে 90 ডিগ্রিতে জেনারেলি কোনো চেঞ্জেস আসে না, ঠিক আছে, কারণ কি cos 90 ভ্যালু কত 0। তো ব্যাপারটা হলো তোমার এই ইফেক্টটা তোমার এই লেন্থের এদিকে ভাই কোনো ধরনের কোনো ইফেক্ট ফেলাবে না। সবসময় মনে রাখবে cos 90 রিলেশনটা তোমার কাজ করে। উপাংশ পড়ছো না? জি ভাই বুঝতে পারছি। তার মানে কি তোমার এই 1 মিটারে তুমি দেখবে না, কারণ তোমার তো
রাস্তাটাই উল্টা, ঠিক আছে? সবসময় ডাইমেনশন ম্যাটার করে, মানে তুমি কোন দিকে যাচ্ছ সেটা ম্যাটার করে। তুমি যাচ্ছ এই বরাবর, তার মানে তো কোনো চেঞ্জ হবে না অবভিয়াসলি। তখন আমার অ্যান্সারটা কী হবে? 1 মিটারই থাকবে। বুঝে গেছে? জি ভাই, ইজি। তারপর নেক্সট আসি, কী লেখা? একটা ট্রেনের চলমান দৈর্ঘ্যের 1/3 পেতে হলে আলোর দ্রুতিতে কত গুণ দ্রুতিতে চললে কত হবে? আচ্ছা, মানে কি ভেলোসিটি বের করতে বলছে, দৈর্ঘ্যের 1/3, তাই না? আসলে এটা মাথায় করি, করা যাবে না? যাবে। 1/3 থাকবে, স্কোয়ার করবো, 1/9 হবে। তারপরে হচ্ছে তোমার তারপর কীভাবে আমি যে জিনিসটাকে কীভাবে সাইড চেঞ্জ করবো? যেভাবে সাইড চেঞ্জ করবো, 1 থেকে যদি 1/9 বাদ দাও তাহলে তোমার কত আসে? 1 থেকে ভাই তোমার যদি 1/9 বাদ দাও তাহলে তোমার আসে 8/9, যেভাবে আমার 8/9। এবার তুমি যদি আমার সি স্কোয়ারটাকে যদি এই সাইডে নাও, হ্যাঁ ভাই গেলো। এবার তুমি যদি রুট করো তাহলে কত আসবে? 9 রুট করলে কত আসে? 3, আর 8 রুট করলে কত হবে? √8, তাই না? তাহলে তোমার এখানে আনসার কত আসে? √8/3। এখন দেখো √8/3 কোথাও আছে? না ভাই নাই। এখন যদি ভাই √8/3 যদি না থাকে তাহলে লিখে নাও √8/3। এখন বেসিক্যালি কি আমার ভাই 3টাকে দেখো, 3 তোমার একটা জায়গায় আছে, এই 8টাকে তোমাকে একটু মডিফাই করতে হবে। 8কে কী বলা যায়? 4 দুগুণ 8। এখন 4 দুগুণ যদি 8 বলো, 4 রুট করা মানে কি ভাই 2। কারণ বেসিক্যালি তোমার এখানে হবে কি ভাই 2√2, তার মানে এখানে হবে কি ভাই 2√2/3। তার মানে ভাই অ্যান্সার হলো কি ডি। সিম্পল। এগুলোর জন্য ভাই কোনো ধরনের কোনো কলম ইউজ করা লাগে না। ফার্স্টটা ভাই কলম ইউজ করে দেখাইছি, পরে এগুলো করবো না। তারপর কি লেখা? এক ভূপৃষ্ঠে রকেট যানের দৈর্ঘ্য বেগে উড্ডয়নরত অবস্থায় ভূপৃষ্ঠে পর্যবেক্ষকের নিকট এর দৈর্ঘ্য কত বলে মনে হবে? ঠিক আছে, কী বলা ভাইয়া? ভূপৃষ্ঠে রকেট যানের দৈর্ঘ্য বেগে উড্ডয়নরত অবস্থায় ভূপৃষ্ঠে পর্যবেক্ষকের নিকট এর দৈর্ঘ্য কত বলে মনে হবে? এখন বেগ দেয় নেই, আমার সাথে এমন কেন করছে? দৈর্ঘ্যও দেয় নেই। আচ্ছা ঠিক আছে, তুমি কোশ্চেনটা বলে দিই, সমস্যা নেই, টাইপ মিস্টেক হতেই পারে। তো বেসিক্যালি এখানে তোমার বলছে, ঠিক আছে, সব হলো আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। যাই হোক, মানে আর কি তোমাদেরকে লেভেল বললাম না, লেভেল ইনফিনিটি, এটা লেভেল ইনফিনিটিতে চলে গেছে। ডাটা না দিয়ে কেউ কোশ্চেন জীবনে করতে পারে নাই। তো তোমাদেরকে আমি সেই লেভেল পর্যন্ত আর কি প্রিপেয়ার করাবো। ওকে, আচ্ছা জোকস আবার দেখো তাকাই। লেন তোমার দেওয়া ছিল 100 মিটার, ঠিক আছে, আমি এখান থেকে আর কি ডিকোড করতেছি। লেন তোমার 100 মিটার দেওয়া ছিল, আর তোমার ভেলোসিটি বলছিল যে ভাই কত দেওয়া? 3 × 10⁻7 মিটার/সেকেন্ড দেওয়া, ঠিক আছে, 3 × 10⁻7 মিটার/সেকেন্ড দেওয়া। সো এখান থেকে আর কি তোমার এল এর ভ্যালুটা চলে আসবে। বুঝে গেছে? জি ভাই। এখন তোমাকে আমি একটা মজার জিনিস বলি, সেটা হলো এই ক্যালকুলেশন চোখেই করা যায়, লাগবে না, ঠিক আছে। এক্সের শর্টকাট অনেক সময় হেলথের জন্য হার্মফুল। তারপর কি লেখা হবে? চলন্ত অবস্থায় রকেটের দৈর্ঘ্য এর স্থির অবস্থার দৈর্ঘ্যের অর্ধেক হয়ে যায়, তাহলে আলোর বেগের কত হবে? অর্ধেক দিয়ে তবে অনেকবারই করলাম, তাই না? কত আসছিল বলো তো? অর্ধেক যখনই করো তখনই তোমার কত আসবে? √3/2 আসে না? জি ভাই, √3/2 আসে, যে মুখস্থ হয়ে গেছে, দেখছো? এটা নেওয়ার কারণ আছে, একটা কথা বলি, আপেক্ষিকতার কোশ্চেনে √3/2টা 99.99% কেসেই আসে। ডাটা সহ দেখানো হচ্ছে তোমাদেরকে। ওকে, আচ্ছা। এখন √3/2কে তোমার 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, ঠিক আছে? এখন দেখো তোমাকে একটু কমন সেন্সে বুঝাই। √3 মানে হলো আমার 1.73, আর নিচে কি ভাই তুমি 2 দিবা, তাই তো? তার মানে ভাই ব্যাপারটা কি? ব্যাপারটা ভাই 50% থাকতেছে, যে 50% দেখা যাবে তোমার চোখে সমস্যা, কাছাকাছিও মনে হচ্ছে না। তার মানে কি মিডিয়ালের কোনো একটা রেঞ্জের মধ্যে আছে, তাই না? মিডিয়ালের কোনো একটা রেঞ্জের মধ্যে আছে। আর দেখো এখানে মানে কি 50 থেকে উপরে, 100 থেকে নিচে, আর বোঝা যাচ্ছে ভাই 1.73 কি কাছাকাছি, তাই না? দেখেই বোঝা যাচ্ছে এটার অ্যান্সার কীভাবে বি হবে, ঠিক আছে? এবার এটা নিয়ে কান্নাকাটি করো না, আমাকে তো ক্যালকুলেটর দেওয়া হয়নি, আমি এখন এটা কীভাবে করবো, ঠিক আছে? তুমি এটা গাধা, তুমি আমার লিখতে দেখো নি। আচ্ছা নেক্সটে আসি। একটি কণা ভি বেগে চলে যাতে তার ভর স্থির ভরের দ্বিগুণ হয়, ঠিক আছে? ভি ভেলোসিটিতে যখন চলে তার ভরটা কীভাবে স্থির ভরের কীভাবে আমার দ্বিগুণ হচ্ছে। ওকে, মোটা হয়ে গেছে। বলছে যদি সি আলোর বেগ হয় তবে আবার নিচের কোনটি সঠিক, মানে কীভাবে আমাকে আবার বেগটা বের করতে বলছে। করবো আমরা ক্যালকুলেশন ছাড়াই করবো। এটার অ্যান্সার হবে √3/2c। কোনটা অ্যান্সার? অ্যান্সার ডি। 2 থাকলেই ভাই এটা হয়, ঠিক আছে? তার আগে ভাই ফর্মুলাটা দেখাই নিয়ে আসি। ফর্মুলাটা ভাই তোমার m = m0 ডিভাইডেড বাই √1 - v²/c², তাই না? ব্যাপারটা তোমার যত উঁচু থেকে আসে তার কি ভরটা তত বেশি হয় না? মানে একটা বল ধরো, ছোট একটা পিচ্ছি বলে যদি তুমি অনেক জোরে মারি, তুমি যখন ক্যাচ করে দেবে হাতে ব্যথা হবে না? তার ব্যাপারটা কীভাবে আমার জোরে পড়তেছে, ভেলোসিটি আছে, তারপরে অবশ্যই তোমার এই জায়গাতে কী বসবে? রেস্ট মাসটা বসবে, মানে স্থির অবস্থার মাসটা বসবে। যেহেতু ওভারঅল তোমার ভ্যালুটা বড় হচ্ছে, তাহলে কি ছোটো একটা কোয়ান্টিটি দিয়ে কীভাবে আমার ডিভাইড করতে হবে, তাহলে এখান থেকে আমি এম পাবো। আর ভাই তোমাদের কিছুক্ষণ আগেই বুঝাইছি, যদি কোনো জায়গাতে ফ্যাক্টর 2 দেখো, যদি কোনো জায়গাতে ভাই ফ্যাক্টর 2 দেখো,
সেটা তোমার সবসময় কী কী রিপ্রেজেন্ট করে, √3/2টার জিনিসটাকে কীভাবে আমার রিপ্রেজেন্ট করে। ওকে, যেমন কিছুক্ষণ আগেও আমার টু ফ্যাক্টরটা পাইছিলাম, তাই না? কিছুক্ষণ আগেও কীভাবে আমি 2 ফ্যাক্টরটা পাইছিলাম, তখনও কীভাবে সেম ছিল, এখনও কীভাবে সেম হবে। তাহলে আমার অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে √3/2c। ওকে, শেষ। নেক্সট আসি, কী লেখা? একটা কণা বি বেগে চলে যাতে তার ভর স্থির ভরের দ্বিগুণ হয়। মাঝে মাঝে অ্যাডমিশন টেস্টে খেয়াল করছো কিনা, একই কোশ্চেন কিন্তু মাঝে মাঝে কিন্তু 2বার রিপিট হয়ে যায়। ঠিক আছে, এটা তো তোমাকে ফ্রিতে 1 মার্ক দিতেছে। এখন ওইটা দাগাইতে যে কি মজা লাগতেছে। প্রথম কথা, অনেকে তো পারলে পারছে, যদি অ্যাডমিশন টেস্টে দেখা যায় না। তারপর কি মনে হচ্ছে নাম্বারটা খুব কষ্ট করে আমি পাইছি, তাই না? বলো, মাঝে মাঝে তোমার যে 2টা রিপিট হয়েছে, অলরেডি ভাই তুমি একটা অ্যান্সার জানো, 8টা দাগাইতে অন্য লেভেলে শান্তি লাগে না? মানে মনে হচ্ছে লাইফে কি একটা অর্জন করে ফেললাম। ঠিক আছে, বাট আমিও জানি, তুমিও জানো ভাই তুমি অর্জনটা কীভাবে করছো। নেক্সটে আসি, একটি বস্তুর নিশ্চল ভর ও চলমান ভরের মধ্যে সম্পর্ক হলো কত? শেষ। এমন কোশ্চেনই তো দরকার, আর এগুলোই আসবে। ঠিক আছে, হাসি মজা করে পড়তেছি, এগুলোই আসবে ভাই, ঠিক করে দিয়ে আসিস প্লিজ বাপ, ঠিক করে দিয়ে আসিস। মানে তোমাদেরকে পড়ানোর জন্য আমি পারলে তোমাদের পা ধরি সবার, কিন্তু তাও ভাই পড়ো প্লিজ প্লিজ প্লিজ। আচ্ছা, নেক্সট আসি, একটা ইলেকট্রন দ্রুতিতে গতিশীল হলে জীবনের কষ্ট, দ্রুতি এখানে দেয় নাই, কিন্তু আমি জানি এখানে দ্রুতি কত, কারণ কি আমি কিছুক্ষণ আগে 0.99 আমার মাথার মধ্যে ছিল। এখানে তোমার দ্রুতি হবে, তোমার বিশেষ হয় না, এটা 0.9, এটা দ্রুতি আমি জানি, দেখাচ্ছি, তোমরাও জানো। এই যে ভুলগুলো না, এটা কিন্তু অনেক কিছু শেখাচ্ছে। ঠিক আছে, জোকস অ্যাপার্ট, মানে হয়তো ফাইজলামি করতেছি, বাট ব্যাপারটা হলো তোমরা বুঝতে পারো যে আচ্ছা 3 × 10⁻7 থাকলেই দেখা যায়, 3 × 10⁻7 থাকলেই তোমার এই জিনিসটা যে এই ব্যাপারটা এখানে তোমার জিনিসটা কি 0.1, তোমার ওভারঅল জিনিসটা কী ভাই আমার 0.99 আসছে। দেখো 0.99 কি আমার অ্যান্সার না? ইয়েস ভাই, 0.9 মানে কি? 0.99 মানে হলো যে তোমার এখানে এই যে জিনিসটা, এই জিনিসটা তোমার কী হবে 3 × 10⁻7 ছিল, এটা বানাইছিল কত আমার 0.01, তাই না? আচ্ছা, তো 0 পয়েন্ট, কারণ কীভাবে উপরে স্কোয়ার ছিল, 0 পয়েন্টের উপর স্কোয়ার কত 0.01। এবার আমাদের কাছে যে কোশ্চেনটা আসছিল, কোশ্চেনটা কোথায়? ইয়েস, এই যে এই কোশ্চেনটা দেখো ভাই, তোমার 0.99 হয়েছে। 0.99 মানে কি ভাই? 0.99 মানে কি? 0.99 ব্যাপারটা হলো যে ভাই আমার, ধরো আমার ভেলোসিটি আর ধরো আমার সি, এটা হলো তোমার 0.99, তাই না? 0.99, আচ্ছা 0.99 বেসিক্যালি বোঝায় কি ভাই আমার 99/100। তারপরে ভাই তুমি এখান থেকে চাইলে ভিটা বের করতে পারো না? হ্যাঁ ভাই, চাইলে এখান থেকে ভিটা বের করতে পারি। তুমি যদি ভিটা বের করো, এখানে তোমার কি 3 × 10⁸ হবে না? হবে। কাটাকাটি তুমি যদি করো, তাহলে এখানে হবে তোমার কত 10⁻, এই ব্রাদার ডোন্ট ডিস্টার্ব আস, এটা বের করে কেউ না, কাটাকাটি করলে এটা হবে তোমার 10⁶। এটাকে তুমি যদি 100 যদি ধরো, মানে আমি তোমাকে বলি এটার বেগ ছিল তোমার 2.99 × 10⁸, ঠিক আছে? যেটা 0.99 প্রায় কাছাকাছি, তাই না? মানে কি তোমার একই রেঞ্জের মধ্যে ছিল। ঠিক আছে, 2.99 × 10⁸ আর কি তোমার ছিল। ওকে, সো এখান থেকে তুমি যদি মাইনাস দাও কত হবে বলো? তবে অলরেডি জানো 0.99 থেকে, মানে 1 থেকে বাদ দাও যে কথা, না দাও সেই কথা। 1 থেকে 0.99 বাদ দাও যে কথা, না দাও কি ভাই একই কথা না? তার মানে কি ভাই তোমার ব্যাপারটা হলো একটা ইলেকট্রনের ভর কত 9 × 10⁻13। এখন তুমি এখান থেকে ভাই কাছাকাছি কোনটা আছে, তোমার এখানে কাজ হলো কি ভাই কাছাকাছি ভাই আমার এখানে কোনটা আছে। আচ্ছা, এখন যদি ভাই কাছাকাছি যদি দেখতে যাও, 7.45 × 10⁻30 আছে, 6.45 আছে, তারপর কী ভাই 5.45 আছে। আচ্ছা, এখন এইটা ক্যালকুলেটর ছাড়া একটু টাফ হবে। ঠিক আছে, একটু টাফ হবে। এখানে তোমার ভাইয়া ক্যালকুলেশন করাই লাগবে, বুঝছো? এখানে তুমি যতই তুমি ফাঁকিবাজি করতে যাও পারবা না, কারণ ডিজিটের ব্যাপারটা আছে। ঠিক আছে, ডিজিটের ব্যাপারে তুমি ধরা খেয়ে যাবা। তো ভাই এটা তুমি একদম প্রপারভাবেই করবা। ঠিক আছে, এটা ভাই তুমি একদম প্রপারভাবেই করবা। ভাই কীভাবে করবো প্রপারভাবে, সেটা হলো তোমার ফার্স্ট অফ অল 99/100 বসাবা। 99/100 বসাবা, এটা কীভাবে স্কোয়ার করবা। তো যদি আমি স্কোয়ার যদি করি, তাহলে কি আমার এখানে 10⁻4 হবে, আর ওখানে ভাই 99 দিয়ে মাল্টিপ্লাই হবে। স্যার 99 বেসিক্যালি আমার 99কে যে 1 লিখতে কী পরিমাণে মন চাচ্ছে তোমাদেরকে বুঝাইতে পারবো না। আর বাকিটা করি না, ঠিক আছে? আমার খুব অলস লাগতেছে। ওকে, সিম্পল জিনিস 9 দিয়ে পাশে মাল্টিপ্লাই করে ভাই অনেকবার করে দিয়েছে। ঠিক আছে, করো। হ্যাঁ, স্যারের তো আর পরীক্ষা নেই, তোমাদের পরীক্ষা আছে। ওই যে আমাদের মনে আছে ভার্সিটি ক্লাসে ম্যাডামরা যখন তোমার মানে ফিজিক্সে তো বুঝছো, তোমার যখন আইজে যখন লেখে না, তখন আমাদের কিছু ফার্স্ট ইয়ারের বাচ্চা, তো আমি ফার্স্ট ইয়ারের বাচ্চা,
তো কেউ বলে ম্যাডাম আপনি এখানে ক্যাপ দেন নাই, তো ম্যাডাম বলে পরীক্ষা কে দেবে, আমি দেবো না তোমরা দেবা, ম্যাডামের ভুল হতে পারে তাই না, তোমাদের তো আর ভুল হতে পারে না, সো তোমরা ঠিক করে নেবে, ঠিক আছে, এগুলো বলা লাগে না, পরে ম্যাডাম আর কি দেয়ও না, ঠিক আছে, আর আমাদের ঠিক করে নিতে হয়, তো তোমাদের জন্য আর কি সেম। আচ্ছা, তারপর কি লেখা হবে, তরঙ্গ দৈর্ঘ্যে ফোটনের শক্তি কত। ফোটনের শক্তি মানে ব্যাপারটা হলো যে মুঝে কই উঠালো, ঠিক আছে, এখানে তরঙ্গ দৈর্ঘ্য আমার দিয়ে দেয়নি। আচ্ছা তার সমস্যা নেই, শর্টকাট আমরা দেখবো, ঠিক আছে, অ্যান্সার যেহেতু দেওয়া আছে, কারণ আমার এখানে তরঙ্গ দৈর্ঘ্য আসলে তোমার ছিল হলো, এটা খুব অস্থির একটা শর্টকাট তোমাদেরকে শেখাবো, ঠিক আছে, আর এই শর্টকাটটা তোমাদের আজীবন মনে থাকবে, আজীবন। ল্যামডা দাও তোমার 6.63 ইন্টু 10⁻⁷, ঠিক আছে, এটা তোমার হলো ল্যামডাটা দেওয়া, ঠিক আছে, মিটারে তোমার ল্যামডাটা দেওয়া আছে, ওকে। বলছে তোমার এনার্জিটা কত হবে। এখন আমি এখানে তোমাকে দুইটা অ্যাপ্রোচ দেখাবো, ঠিক আছে, মেথড 1 মেথড 2। এখন তোমার কোশ্চেনে কোনটা বেটার অ্যাপ্লাই হবে এটা তোমাকে বুঝে নিতে হবে, ঠিক আছে, বুঝবা কেমনে, ভাইয়ার লেকচার দেখে। সো মেথড 1 হলো একদম ট্র্যাডিশনাল, যেমন এখানে তোমার ট্র্যাডিশনাল ওটাই বেটার। ব্যাপারটা তুমি জানো ভাই, কিছুক্ষণ আগে দেখাচ্ছে এনার্জি ফর্মুলা কি, এইচ নিউ মানে কি ভাই, সি বাই ল্যামডা, আমার ইজ ইকুয়াল টু কি আমার এইচ সি বাই ল্যামডা। এখন আমরা সবাই জানি ভাই এইচের ভ্যালু কত, 6.626 ইন্টু 10⁻34, বা তুমি যদি এখানে ডিজিট ম্যাচ করতে চাও তাহলে কি 6.63 ইন্টু 10⁻34, আর লাইটের ভেলোসিটি কত ভাই 3 ইন্টু 10⁻8, আর এখানে ভাই ল্যামডা কত, এখানে ভাই ল্যামডা হলো আমার এই জিনিসটাকে তুমি এখানে বসাই দিবা 6.63 ইন্টু 10⁻7। এখন এটা করার মেইন যে কারণটা কি, এখানে একদম পারফেক্ট মোডে কাটাকাটি করা যাবে, কি বললাম, পারফেক্ট মোডে চাইলে এখানে কাটাকাটি করা যাবে। এবং তুমি দেখো 6.63 একদম 6.63 ভাই কাটাকাটি যাবে, তার মানে ভাই 3 বাদে বাকি সবাইকে নিয়ে তোমার কি জাস্ট মারামারি করতে হবে, সিম্পল না। 7 তোমার উপরে যাবে, ও কি ভাই 8কে সাপোর্ট করবে, 7 গুণ কত 14, 14 আর 1 কত 15, 15 আর -34 কত হবে, তাহলে 15 সাথে আরও যদি 4 যোগ করো তাহলে কি ভাই 19, তোমার কত হবে 10⁻19, ইজি, ঠিক আছে। তার মানে কি আমি এখানে ইজি মোডে বের করে ফেললাম, ডাটাগুলো এইভাবেই বসানো হয়েছিল যাতে তোমার যেহেতু ক্যালকুলেশন মানে কি তোমার ক্যালকুলেটার ছিল না, জগন্নাথে ছিল তাই না, ক্যালকুলেটার যেহেতু ছিল না তাই ভাই তোমাকে প্রপার লিভারেজটা দেওয়া হয়েছে যাতে ভাই তোমার এখানে প্যারা না হয়। এবার আমরা এটাকে আরেকটা ওয়েতে দেখবো, ঠিক আছে, এবার আমরা এটাকে আরেকটা ওয়েতে ভাই দেখবো, কীভাবে দেখো আসো। মেথড 2, এখানে বেশিরভাগ ক্ষেত্রে এটা তোমরা সেমিকন্ডাক্টরে দেখতে পারবা বা ফটো ইলেকট্রিক ইফেক্টও তুমি দেখবা অনেক বেশি দেখছো। সেটা হলো যে ভাইয়া এনার্জি তোমার জেনারেলি থাকে ইলেকট্রোভোল্টে, ল্যামডা থাকে তোমার জেনারেলি অ্যাংস্ট্রমে। আচ্ছা 1 অ্যাংস্ট্রম মানে কি ভাই, 1 অ্যাংস্ট্রম মানে হলো 10⁻10 মিটার, তাই তো, জি ভাইয়া বুঝতে পেরেছি, 1 অ্যাংস্ট্রম মানে কি 10⁻10 মিটার। আর ইলেকট্রোভোল্টে 1 ইলেকট্রোভোল্ট মানে কি, দেখো ভি ইজ ইকুয়াল টু কি W/Q পড়াইছি, W ইজ ইকুয়াল টু কত VQ, ইলেকট্রো মানে কি কিউ, একটা ইলেকট্রন চার্জ কত 1.6 × 10⁻19, আর ভোল্ট মানে কি 1 ভোল্ট, তার মানে এখান থেকে আমার শক্তিটা আসবে কত, এখান থেকে আমার শক্তিটা আসবে 1.6 × 10⁻19 জুল, ঠিক আছে 1.6 × 10⁻19 জুল। এখন তোমার ব্যাপারটা হলো কি, তোমার যদি এনার্জি ইলেকট্রোভোল্টে যেটা তুমি দেখবা অনেক বেশি ইউজ হয়, তখন আমি তোমাদের জন্য একটা কাজ করেছি, সেটা কি এইচসির যে ভ্যালুটা সেটা আমি রাউন্ড ফিগারে 12400 বসায় রাখছি। এটা কখন ইউজ করতে পারবো ভাই, যখন তুমি ল্যামডাটা অবশ্যই অ্যাংস্ট্রমে বসাবা, তখন তুমি শর্টকাটটা ইউজ করবা, তোমার ক্যালকুলেটারের দিকে ঘুরেও তাকানো লাগবে না। কি বললাম, তোমার ক্যালকুলেটারের দিকে ভাইয়া ঘুরেও তাকানো লাগবে না। এইচসি ভ্যালু আমরা জানি ভাই 12400, ল্যামডা তুমি অ্যাংস্ট্রমে বসাবা, তারপর তুমি এনার্জির ভ্যালুটা ইজি মোডে ভাই ইলেকট্রোভোল্টে পেয়ে যাবা, তোমার ক্যালকুলেটারের দিকে ভাই আমার আর ঘুরে তাকানো ভাই কি লাগবে না। কথা বুঝতে পারছো, যে ভাই কথা বুঝে গেছে। এখন কথাটা ভাই আমরা কি মেথডটা এখানে ইউজ করবো, না ভাই করবো না, কারণ কি এই ফিগারটা দেখে বোঝাই যাচ্ছে এখানে তোমার কনভেনশনাল ওয়েতে যাওয়াই বেটার, আর তুমি পুরো জিনিসটা ভালো করে লিখে নাও, ঠিক আছে। তারপরে আসি কি লেখা, যদি একটি নিউট্রনকে সম্পূর্ণরূপে শক্তিতে রূপান্তর করা হয় তবে কত শক্তি পাওয়া যাবে, শক্তিতে রূপান্তর করতে বলছে তাই না, দ্য ফেমাস ইকুয়েশন E = mc², তাই না, যেটার উপর আর কি তোমার ওপেনহাইমারের মুভিটা বানানো। এবার তো ওপেনহাইমারের মুভিটা অস্কারও পাইছে, কিলিয়ান মার্ফিও পাইছে, রবার্ট ডাউনি জুনিয়রও পাইছে, তারপরে তোমার হিয়াও পাইছে, ওর নাম কি ভুলে গেলাম, আমাকে তো হিয়া দেওয়া উচিত, কি বলে পানিশমেন্ট দেওয়া উচিত, মুভিটা যে বানাইছে ঠিক আছে সেও পাইছে। তো ব্যাপারটা হলো অস্কার উইনিং একটা মুভি ছিল, ঠিক আছে, ওপেনহাইমার কনসেপ্টটা কি ভাই, E = mc², তাই না, হিরোশিমা নাগাসাকি। এখন ব্যাপারটা হলো মাসটাকে এনার্জিতে কনভার্ট করার যে ইকুয়েশনটা সেটা হলো ডেল E = কি আমার mc², ঠিক আছে। এটা খুবই মজার একটা ইন্টারেস্টিং থিওরি আছে, তুমি সামনে কোনো যে একটা কোশ্চেন পাই তাহলে বলবো, ঠিক আছে, না হলে দরকার নেই, আপাতত পরীক্ষা চলে আসছে, এত মজা না লাগবে না। আচ্ছা এখন একটা নিউটনের ভর কত,
1.674 ইন্টু কি আমার 10 ইনভার্স 14 গ্রামের ক্ষেত্রে কেজিতে তুমি যদি বসাও তাহলে কি তোমার 17 হবে। এখন এনার্জিতে কনভার্ট করো, তার মানে কি ভাই লাইটের ভ্যালু বসানো লাগবে। লাইটের ভ্যালু কত? 3 × 10⁸, আর এই যে কত হবে আমার স্কোয়ার। কারণ কীভাবে আমি এখন এখানে জাস্ট ক্যালকুলেশন করবো। দেখো তোমার ব্যাপার সবচেয়ে মজার যে ব্যাপারটা হলো তোমার জন্য ভাই এখানে প্রপার লিভারেজ দেওয়া হয়েছে, ঠিক আছে? দেখো প্রপার লিভারেজ দেওয়া হয়েছে যাতে তোমাদের ক্যালকুলেশনে প্যারা যাতে মিনিমালিস্টিক হয়। তাহলে ভাই দেখো 3 দুগুণ কত 9 আমি একটাতেই দেখতে পাচ্ছি, তার মানে আমার অ্যান্সার হবে কত? এইটা। দেখছো ও চাইলে কিন্তু এটাকে কোল্যাপ করে এরকম একটা ফর্মেটও দিতে পারতো, তাও আমরা পারতাম। এইভাবে যদি দিচ্ছে আমাদের কাজটা একটু ইজি করছে। কত ভালো ভার্সিটি, তাও যদি তোমাদের চান্স নয় তাহলে তো তোমরা কী করতেছো ভাই বলো তো? লেকচার ঠিক মতো দেখো নেই। 16 আর 27 কত আসে ভাই? 11, তার মানে অ্যান্সার কত ভাই আমাদের? ঠিক আছে ভাইয়ারা, বুঝতে পারছো ইয়ে হা কি না? নেক্সট আসি কী লেখা, c/√2 বেগের একটি প্রোটনের গতিশক্তি হলো 0.414 m0c²। ভালো কথা। বলছে যে এর ভরবেগটা কত হবে, ঠিক আছে? গুড কোশ্চেন। এটা তোমরা চাইলে টাইম দিয়ে করতে পারো, ঠিক আছে? তোমাদেরকে টাইম দেওয়া হলো, তোমরা এটা করো ভাই। ওকে, বেগ দিছে, বলছে গতিশক্তি এত, বলছে ভরবেগ বের করো, ঠিক আছে? এক মিনিট টাইম দিতেছি, তাড়াতাড়ি করো। এখানে মনে হচ্ছে একটা ঝামেলা করা হয়েছে, বুঝছো? এখানে একটা ঝামেলা অবশ্যই করা হয়েছে, সেটা হলো প্রোটনের গতিশক্তি দেওয়া আছে n0c², ঠিক আছে? তো 1/√2 ফ্যাক্টর, কোনো একটা জিনিস মিসিং লাগতেছে আমার এখানে। ডেফিনেটলি কোনো একটা জিনিস মিসিং লাগতেছে। বলো তো ভাই, কী জিনিসটা মিসিং এখানে? কী জিনিসটা মিসিং হতে পারে? আচ্ছা দেখো, আসো করা যাক। ওকে, কী মিসিং লাগতেছে আমি বুঝতে পারছি। ইয়েস, দেখো প্রথম কথা আমার একটা প্রোটনের গতিশক্তি দেওয়া আছে, তাই না? মানে কি ভাই কাইনেটিক এনার্জি দেওয়া আছে। আচ্ছা, তো কাইনেটিক এনার্জির মেইন ব্যাপারটা কি? কাইনেটিক এনার্জি ভাই মেইন যে ব্যাপারটা হলো সেটা হলো আমার প্রথম কথা, কোনো একটা ধরো ভর আছে, ঠিক আছে? ধরো কোনো একটা ভর আছে, ধরো নর্মালি আমার পড়ে আছে। এখন ধরো ব্যাপারটা কি, জেনারেলি ট্রান্সফার তোমার কি ভরের ক্ষেত্রে হয়, তাই না? ধরো প্রাচীনকালে যদি যাই, ধরো কারো কাছে যদি টাকা পয়সা না থাকে, তখন করতো কি ওর বাসা থেকে যে গোল্ড আছে বা সোনা দানা আছে, টাকা যেহেতু নাই, তারপরে কি ভরের ফর্মেটে টাকাগুলোকে ওরা নিয়ে নিত, তাই না? ব্যাপারটা কি তোমার কাছে গোল্ড ছিল, এটা কীভাবে কমে গেছে? অনেকবার তোমার এখানে একটা ডেল এম হয়েছে না, ধরো তোমার এখানে m0 ছিল, এটা তোমার এম হয়েছে, এখানে একটা ডেল এম হয়েছে। এই জিনিসটা দিয়ে তো তুমি আর কি হাঁটাচলা করতে পারতেছো, মানে তোমার কাছে তাই তো আটকায় নেই, আটক তো হও নাই। তার মানে এটাই কীভাবে তোমার গতিশক্তি হিসেবে কাজ করতেছে না? যেভাবে করতেছে। তারপরে আপনি এখানে এটা বুঝতে যাচ্ছেন, কী বলতে যাচ্ছেন সেটা হলো আপনার এখানে যে গতিশক্তিটা, সেই গতিশক্তিটা হবে কীভাবে আপনার টোটাল mc² থেকে, মানে শুরুতে যেটা ছিল সেখান থেকে তোমার যে রেস্ট মাস বা যেখানে তুমি শুরুতে ছিলা সেই m0c² তুমি যদি ভাগ দিয়ে দাও, তাহলে ভাই তুমি তোমার গতিশক্তিটা কি ভাই পেয়ে যাবা। এখন প্রথম কথা হলো ভাইয়া, দেখো প্রোটনের গতিশক্তি বলে দিছে, অ্যান্সার কত হবে ভাইয়া? 0.414 m0c²। তার মানে আমি এখান থেকে চাইলে বসাতে পারি 0.414 m0c², যেভাবে বসাইলাম। এবার কি ভাই আমার এখানে বলছে যে কিন্তু mc² বের করা যায় কি? আমি এখান থেকে m0 ডিভাইডেড বাই √1 - b² করলে তো আপনার হয়ে যাবে। আচ্ছা, এই কোশ্চেনটাতে ভাই ঝামেলা আছে, একটা কাজ করো তোমরা এটা দেখো, ঠিক আছে? তোমরা এটা সলভ করে দেখো। আমার এখানে একটু ঝামেলা লাগতেছে,
আপাতত আমি কোশ্চেনটা তোমার স্টপ করতেছি। ওকে, এটা তোমার বাসায় এসডাব্লিউ করো, যদি না হয় তাও সমস্যা নেই, সামনে গতিশক্তি একটা ভালো ম্যাথ পাবো, ঠিক আছে, ওইটা দিয়ে আপনার সলভ হয়ে যাবে। ওকে, এদের জিনিসটা দেখে আমার একটু হালকা কনফিউশন হলো, তাই ভাই বাদ দিলাম। ওকে, সামনে যদি কোশ্চেন আসে তাহলে ভাই আমি ওখানে অবশ্যই ভাই তোমার গতিশক্তি ম্যাথগুলো করাই দেবো, ঠিক আছে ভাই? জি ভাই, বুঝতে পেরেছি। তারপর কি লেখা? ওকে, বকৃষ্ণ বস্তুর তাপমাত্রা দ্বিগুণ বৃদ্ধি করলে বিকিরণ হার কত গুণ বৃদ্ধি পাবে? আচ্ছা, এটা তোমার জাস্ট ডিরেক্ট ফর্মুলা, ঠিক আছে, যে ই ইজ ডাইরেক্টলি টেম্পারেচারের পাওয়ার 4 আর কি আমার 2 টু দি মানে টেম্পারেচারের আর কি পাওয়ার 4। এখন তো কী বলছে, তাপমাত্রা দ্বিগুণ মানে কি, দ্বিগুণ 2 টু দি পাওয়ার 4 ফ্যাক্টর মানে কি 16 হবে। সো নর্মাল একটা ফর্মুলাতে কিন্তু বই থেকে কোশ্চেন করে দিচ্ছে, তুমি যদি না পারো তাহলে কিন্তু তাকায় থাকতে হবে। তারপর কী লেখা ভাই, কোনটির ফোটনের শক্তি সবচেয়ে কম? ঠিক আছে, কোনটির ফোটনের শক্তি সবচেয়ে ভাই কি আমার কম? তাহলে সেটা হলো ভাইয়া, বাম থেকে যত ডানে যাব ল্যামডা বাড়বে মানে কী ভাই, শক্তি আমার কমবে। তাহলে তুমি দেখতেই পেতেছো সবার নিচে কে ছিল বলো তো, শক্তি সবচেয়ে কম বলছে, তাই না? কিন্তু অ্যান্সার দিয়ে রাখছে এখানে বেশি, না ডি হবে না, এটা সবার লাস্টে কে ছিল তো বলে মাইক্রোওয়েভ আর রেডিও ছিল, তাই না? তারপরে শক্তি সবচেয়ে কম হবে আমার রেডিও ওয়েভের। ওকে, অ্যান্সার আমার এখানে সি হবে। ক্লিয়ার? জি ভাই, এই যে দেখো চলেই এসেছে, যেটার জন্য তোমাদেরকে আমি ওই ফর্মুলাটা বলেছিলাম সেটা এখন চলে আসছে। যারা ফর্মুলা পারে না তারা এত বাজে একটা ক্যালকুলেশন করে আসবে, আর যারা ফর্মুলা পারে তারা ভাই কোনো ক্যালকুলেশন করবে না, ডিরেক্ট ভাই অ্যান্সার মারে দেবে। ওকে, দেখো ভাই ফর্মুলা কী ছিল? ফর্মুলা ছিল তোমার ডেইলি ইজ ইকুয়াল টু 12400 ডিভাইডেড বাই কি আমার ল্যামডা। জি ভাই, এখানে আমার এনার্জি কত ভাই? 1.75 ল্যামডা চেয়েছে। ফর্মুলাতে আমার ইলেকট্রোভোল্টেজ ছিল, তাই না? কারণ বেসিক্যালি ব্যাপারটা হলো ভাই, আপনি চাইলে এত ঢং করেন না, আপনি ল্যামডাটাকে এখানে আনেন আর 12400 এখান থেকে 1.75টাকে বাদ দিয়ে দেন, ঠিক আছে? 1.75টাকে ভাই বাদ দিয়ে দেন। আমি যদি অ্যাপ্রক্সিমেশন করি, যদি আমি ধরি এটাকে যে এটা ভাইয়া 2 আছে, ঠিক আছে, ধরো আমি যদি এটাকে ধরি যে ভাই এটা 2 আছে, ধরো আমি ধরলাম এটা 2 আছে, তার মানে কী বলছে ভাই, 2 দিয়ে যদি কাটাকাটি করো ওখানে 6 হবে, তার মানে কি 64 সামথিং ডিজিটটা আসবে। কিন্তু আনফর্চুনেটলি এখানে ভাই 64 ডিজিট আমার এখানে একটাও নেই। তার মানে তোমার যে অ্যাপ্রক্সিমেশনটা এটা ভাই খুবই অ্যাবজার্ড হয়েছে। কী হয়েছে ভাই? খুবই অ্যাবজার্ড হয়েছে। এখন দেখো এটাকে তুমি চাইলে দেখো 1.75 মানে কি 3/4 বলা যায় না? 3/4 তো বলা যায়, যায় কি না? করে দেখো তুমি 4 শোনো 4কে 4 যদি ডিভাইড যদি করো, আচ্ছা না সরি ভুল করেছি, মিস্টেক হয়ে গেছে, 4/3 চাইলে বলা যায়, তাই না? কীভাবে বলা যাবে? 3 1কে 3, 3 বসাবা 1 শূন্য আসবে, তারপর তুমি চাইলে 3 3 আর 9 বলতে পারো। ঠিক কী বলতেছে, 1 শূন্য আসবে, তাই না? 1.3 আসে না, 1.3 তো হবে না, ঠিক আছে, 1.7 লাগবে, তাই না? আর আমি কী বলতেছি, কোথায় 4/3 কোথায় 1.75, কাছাকাছি হবে, তাই না? তাহলে 5/3 বলা যায়, দেখে তো 5/3 হয় নাকি? 3 1কে 3, 2 আসে 0 আসে, তারপর তোমার ওখানে হবে 3 6 18, 3 7 21 হলে ভালো হতো, তাই না? 3 7 21 মানে 5/3 মানে কি? 5/3 দেখো জিনিসটা কি, 5/3 হলো তোমার 3/5 যদি করো, 3 1কে 3, এখানে তাই তোমার কত 2, এখানে তো 0, 3 6 18 মানে কি 1.6, কাছাকাছি তো, কাছাকাছি তো। দেখো আমি 5/3 পিক করতেছি, কারণ কি দেখো ক্যালকুলেশন তোমার ইজি করে দেবে। 5/3 তুমি যদি জিনিসটাকে যদি ধরো, ঠিক আছে, এটা 2 না, 5/3 যদি ধরো, সুবিধাটা কী হবে, 3 যখন তোমার উপরে যাবে, 3 যখন তোমার উপরে যাবে, এখানে হবে কি আমার 12 দুগুণা 24, 3 12 কত 36, 36400। এটাকে যখন তুমি 5 দিয়ে ডিভাইড করবা তখন তোমার হবে কত, 5 7 35, তাই না? 5 7 35, ওখানে থাকলে তোমার 1, ওখানে থাকলে তোমার 14, তাই না? 5 দুগুণা 10, তারপর তোমার 7 2 আসে, ঠিক আছে, 7 2। এখন তুমি যদি দেখো 7 2 মানে কি 7 2-র কাছাকাছি, 770 ভাই অনেক দূরে, 750 অনেক দূরে, 710 টেবে সবচেয়ে কাছে দেখা যাচ্ছে, তাহলে অ্যান্সার হবে কি ভাই সি। এখন আপনি কেন আপনার আসলে ওখানে 7 2 সামথিং, এখানে আসছে 7 1, মানে আপনার ওখানে তো ভ্যালু একটু বড় আসছে। তার কারণটা কি, আমি কিন্তু এখানে যে ভ্যালুটা নিয়েছি সেটা কিন্তু 1.6, এটা কিন্তু 1.7 ছিল, মানে রিয়েল ভ্যালুটা কিন্তু একটু ছোটো হওয়ার কথা ছিল, কিন্তু আমার এখানে যেহেতু তুমি নিজেই নিছো জিনিসটা ছোটো, তার মানে কি ভ্যালুটা রিয়েলের থেকে একটু বড় হবে না, সেটাই আসছে। কত আসছে 720, 1.6 আর 1.75 কিন্তু অনেক কাছাকাছি, তাহলে আমার অ্যান্সারটা হবে কি, আমার অ্যান্সারটা হবে 6 সি। বুঝে গেছে? কোশ্চেনটা হামরি কিছু ছিল না, আমি তোমাকে এখানে ক্যালকুলেশনের একটু অনেক ভালো লেভেল আপ করানো হয়েছে। আমি ক্যালকুলেশনটা আবার রিপিট করি, সেটা হলো ফার্স্ট আমি 12400 বলছি, ল্যামডা আমি 1.75 বলছি। পরে আমাদের চিন্তা আসছে, আচ্ছা 2 হয় কীভাবে, 6কে 3 দিয়ে ভাগ করলে আসে 2,
তাহলে একটা কাজ করতে পারি, আমি 6 থেকে 1 কমাই দিই, 5 হয়, আমি দেখলাম আচ্ছা 1.6 আসে, আমি বললাম আচ্ছা ঠিক আছে আমি এটাকে ইজি মোডে প্লে করতে পারি, কারণ কি যত বেশি কম প্যারা নেওয়া যায়। তারপর আমি কিভাবে ডিভিশন শুরু করলাম, তারপর আমি দেখলাম যে আচ্ছা ভ্যালুটা আমার একটু বড় আসবে কিন্তু রিয়েল ভ্যালুটা একটু ছোটো হবে। আমি দেখলাম 720 সবচেয়ে কাছে আছে 710। মজার ব্যাপার 720 থেকে 3টেই বড়, ছোটো তো হইতেই হবে মাস্ট, একটাই যেতে পারছি সি, হয়ে গেছে। কিন্তু কেউ যদি আমার এই ডাটাগুলো নিয়ে করতে যায় তাহলে তো ভাই ঝামেলা। তুমি যদি এই মোডে করতে চাও তোমার সর্বোচ্চ গেলে 30 সেকেন্ড লাগবে, এর বেশি লাগবে না, কিন্তু এইভাবে করতে গেলে হয়তো তোমার 2 মিনিটও চলে যেতে পারে। নেক্সট আসি, জিএসটির 22-23 আসা কোশ্চেন, মানে আমাদের সময়ের কোশ্চেন আর কি। কী লেখা, 2 × 10⁻15 হার্টজ কম্পাঙ্কের আলো 3.26 × 10⁻19 জুল কার্য অপেক্ষক সম্পন্ন ধাতব পৃষ্ঠে আপতিত হলো। আচ্ছা, নির্গত ইলেকট্রন সর্বোচ্চ গতিশক্তি কত হবে? কিছুক্ষণ আগে তোমাদেরকে বলছি, ম্যাথ তোমাদের হাতে আমি ডেলিভার করলাম, তোমরা করতে থাকো, ঠিক আছে? আচ্ছা, তখন আমি স্লাইড দেখি কয়টা আছে। করো ভাই তাড়াতাড়ি। আচ্ছা তাহলে ভাই কী লেখা, 2 × 10⁻15 কম্পাঙ্কের আলো 3.26 × 10⁻19 জুল কার্য অপেক্ষক সম্পন্ন ধাতব পৃষ্ঠে আপতিত হলে নির্গত ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি কত হবে? কীভাবে করা যায়? প্রথম ভাই আবার কম্পাঙ্ক দেওয়া, তাই না? ফ্রিকোয়েন্সি দেওয়া, আচ্ছা দেওয়া, কার্য অপেক্ষকও দেওয়া, মানে কি আমার ভাই এইচ নিউর ভ্যালু দেওয়া, সর্বোচ্চ গতিশক্তি চেয়েছে। তাহলে আমার এখানে দেখাই যাচ্ছে এইচ নিউ ইজ ইকুয়াল টু এইচ নিউ নট প্লাস কি আমার কাইনেটিক এনার্জি বা গতিশক্তি, তাই না? মানে তুমি আর কি ওই তোমার ফিমেল বেস্ট ফ্রেন্ডকে নিয়ে, ছেলেদের স্বপ্ন আর কি ফাইনালি পূরণ হয়ে গেছে, ফিমেল বেস্ট ফ্রেন্ডকে নিয়ে যে ঘুরতে গেছো সেই গতিশক্তির ভ্যালুটা চাইছে। আর কেমন হবে ভাই, এইচ নিউ থেকে, এইচ নিউ মানে কি আমার 6 পয়েন্ট, তাই না, সামথিং 6 পয়েন্ট কত সামথিং 6.626 × 10⁻34, তাই না? আচ্ছা, এটার সাথে ভাই তুমি মাল্টিপ্লাই করবো কত? এর সাথে মাল্টিপ্লাই করবো তোমার 2 × 10⁻15। এবার সেখান থেকে তুমি যদি মাইনাস দাও, কত মাইনাস দেওয়া যাবে? আমার কার্য অপেক্ষকের শক্তি বলছে, মানে কি আমার ভাই 3.26 × 10⁻19 বলছে। ওকে, এখান থেকে ভাই তোমার কি সর্বোচ্চ গতিশক্তি পাবেন কাইনেটিক এনার্জি ভাই আমার কেই কীভাবে চলে আসবে, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো এটা ভ্যালুটা ভাই কীভাবে বের করা যায়, সেটা হলো কীভাবে 6.6, তাই না? ওকে ভাই বুঝলাম, ডিরেক্ট মাইনাস দিতে হবে, জি। আচ্ছা, 6-এর সাথে তুমি যদি 2 দিয়ে গুণ করো কত আসে বলো তো? 12 আসে না? 12 আসে, ধরে নিলাম 6, আমি জানি এটা কম ধরছি, ধরে নিলাম 6, মানে 6 থেকে 2 12, 12 থেকে তোমার 3 গেলে কত থাকে ভাই? 12 থেকে আমার 3 গেলে থাকে হলো 9। এখন দেখো 9-এর পাশে এতগুলা 10⁻ সামথিং আছে, মানে বুঝতেছো ভাই তোমার 9 সামথিং, আমি বলতো 9 কার কাছাকাছি, মানে ধরো তুমি 9কে যদি তুমি 10 দিয়ে গুণ করো তাহলে কত আসলো? 90। 90-এর কাছাকাছি কি আছে? 100, মানে কি তোমার 1 ডিজিট নিয়ে তুমি খেলা করতেছো। এখন 1 ডিজিট নিয়ে তুমি যদি খেলা করো, তোমার কি বি আর ডি নাম্বার অপশন কিন্তু ভাই আগেই বাদ, বি আর ডি নাম্বার অপশন কি ভাই আমার আগেই বাদ। আচ্ছা, এখন কথা হলো ভাই, এখন আপনাকে দেখেন, আপনাকে ধরা খাওয়াই দিছে 10 ইনভার্সের পাওয়ারটা আছে, কারণ আপনার এই পাওয়ারটা ভাই ঠিকঠাক মতো বের করতে হবে, নাহলে কিন্তু ভাই ধরা খাবেন। আমি বললাম আচ্ছা গুড, খুব ভালো খেলা হয়েছে, সমস্যা নেই, আমিও ধীরে সুস্থে পারবো। তো কীভাবে পারবো? এখন হচ্ছে 6 × 12, 12 থেকে 3 গেলে থাকে কত ভাই? 9। আচ্ছা, এবার আমি 10⁻⁻ জিনিসগুলো নিয়ে দেখি, 34 আর 15 কত হয়? 34 আর 15 হয় তোমার ওখানে 15, 16, 17, 18, 19, 19 আর 19 মিলে কত হয়? 19 আর এখানে আমার 19 মিলে হয় আমার, ঠিকই তো বলছি আমি, তাই না? ও আচ্ছা, মাইনাস ছিল তো, সরি, কমন তো নেওয়া যাবে, হ্যাঁ তাহলে 19 হবে। এখন দেখো 19 হবে, দেখো ব্যাপারটা বুঝো, তোমার এখানে ছিল কত ভাই? 9, তোমার এখানে ছিল কত ভাই? 9, তাহলে আমার 1-এর কাছাকাছি যেতে হবে। 1 মানে কী ভাই বলো তো? তোমার এখানে আসছে অ্যান্সার কত? 9 × 10⁻19 আসছে। তুমি এখানে ভাই 6.626 ছিল, মানে কি এটা ভ্যালু বেশি ছিল না? যে ভাই বেশি ছিল। এখন তুমি যদি ভাই এটাকে 1 করো, তুমি যদি ভাই জিনিসটাকে আমার 1 করো, তাহলে আমার এখানে কত করতে বলো তো ভাই? এখানে আমার 10⁻18 করতে হবে না? যে আমার এখানে 18 করতে হবে। যদি আপনার ভ্যালুটা একটু বড় করতে হবে, 19 মানে কি ছোটো করতেছেন, তাহলে ভাই এখানে আমার 18 করতে হবে, তাহলে আমার অ্যান্সার কত আসবে? 18। কথা বুঝে গেছে? জি ভাই বুঝে গেছে। এবার আমার অ্যান্সার কত আসলো ভাই? এই যে দেখো 10 আসছিল, 9 মানে কি 10ই তো, 9 মানে কি ভাই 10 না? 10-এর সাথে তুমি 10⁻19 ছিল, তো 19 করবে কি একটা 10কে খেয়ে ফেলবে, তারপরে কত আসবে ভাই? 10⁻18।
ক্লিয়ার? 9 কে 10 ধরছো, 19 এসে কী করলো, 18 হয়ে গেল। ইজি, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। বুঝতে পেরেছি ভাই হাতের ক্যালকুলেশনগুলো? জি ভাইয়া। নেক্সট আসি, শূন্য স্থানে কোনো তড়িৎ চৌম্বকীয় তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য যদি 6000 অ্যাংস্ট্রম হয় তাহলে এর কম্পাঙ্ক কত হবে? আচ্ছা, ভেরি গুড কোশ্চেন। সরি 10⁻14 হবে না? হ্যাঁ 10⁻14। কেমনে হবে ভাই? বুঝে গেছে, 3/6 কত? হাফ। তারপর কীভাবে বাকি 0 তোমার ক্যালকুলেশন ইজি করতে পারবো, ঠিক আছে? এটা আমি না করে দিলেও পারবো। ওকে, নেক্সট আসি, ফটো ইলেকট্রন নির্গত হবে না নিচের কোন ধাতু থেকে? দেখো ব্যাপারটা হলো কি, তোমার ইলেকট্রন মানে কি, তুমি বাইরে থেকে আসলা, ইলেকট্রনে বললা এই মামা যাবি, ঠিক আছে? মামা তো না, যাওয়া তুমি আমার সাথে, চলো না আজকে তোমার সাথে আমি ঘুরবো। এখন সে যাবে কি না ব্যাপারটা হলো ডিপেন্ড করে সে কতটা বেশি স্টারবান, মানে কতটা বেশি জেদি, তাই না? এখন দেখো এটা কার উপর ডিপেন্ড করে, মানে ইলেকট্রন যাবে কিনা, এটা কি বেসিক্যালি, এটা ভাই তোমার আয়নীকরণ শক্তি না বা আয়নাইজেশন এনার্জি না? জি ভাই, আপনার এটা আয়নীকরণ শক্তি। এখন তো বেসিক্যালি আমরা দেখতে পাই এখানে আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি কার বেশি, মানে কারে ভাগাইতে তোমার সবচেয়ে বেশি কষ্ট বেশি হবে। তো দেখো ভাই অ্যালুমিনিয়াম, তুমি যদি একটু পিরিয়ডিক টেবিলের কথাটা ভাবো, দেখছো কেমিস্ট্রি বড় অ্যাডভান্টেজ। এটা কি ভাই বোরন, এখানে কি তোমার আমার অ্যালুমিনিয়াম, ইয়েস ভাই। ওটা আমার সিজিয়াম, তাই না? সিজিয়াম মানে কি, হেলিনাকে রবিন চেঁচে ফেলেছে, মানে কি এটা বাম সাইডে আছে। আর আমরা সবাই জানি ভাই বাম থেকে ডানে গেলে কি আয়নীকরণ শক্তি বাড়ে, ইয়েস। তাহলে এতক্ষণ পর্যন্ত দেখা যাচ্ছে যে অ্যালুমিনিয়ামের কি টপে আছে, সিজিয়াম তো হবে না, সিজিয়াম হেরে গেল। পটাশিয়ামও হবে না, কারণ কি ভাই হেলিনাকে, তাই না? আর তোমার কি অ্যালুমিনিয়াম ওই সাইডে, তার মানে কি আমার পটাশিয়াম হেরে যাবে। সোডিয়ামও তো ভাই পারবে না, কারণ কি বাম সাইডে আছে, সেম অর্ডারে তোমার কি অ্যালুমিনিয়াম জিততেছে। তাহলে আমার অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে আমার এ, বাম থেকে ডানে গেলে আমাদের কী হবে? আয়নীকরণ শক্তি বাড়ে। নেক্সট আসি, আলোক তরঙ্গ দৈর্ঘ্য, আলোক তড়িৎ প্রক্রিয়া আলোর কোন বৈশিষ্ট্যকে প্রদর্শন করে? মানে ফটো ইলেকট্রিক কোনটাকে দেয়? পার্টিকেল নেচার, তাই না? কণা হবে। 6650 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের ফোটনের গতিশক্তি কত? দেখো এখন আমার শর্টকাট কাজে লাগবে। দেখো 12400কে তুমি যদি 6650 যদি বাদ দাও, এটা তোমার কাটাকাটি যাবে, 2-এর কাছাকাছি আসবে, তাই না? দেখো একদম মনে হচ্ছে না 2-এর কাছাকাছি, 2-এর কাছাকাছি যাবে, ভালো করে বুঝে। এটা 665 অলরেডি ভাই তোমার 6 থেকে কিন্তু মেলা বড়, মানে প্রায় 7-এর কাছাকাছি। তাহলে ভাই তোমার 2 কিন্তু কোনোদিনই হবে না, 2 থেকে একটু কম হবে। এখন 2 থেকে কম দেখতেছি কোনটা, এটা 1.8 অ্যান্সার করতে পারে। মানে কারো যদি মাথায় বুদ্ধি থাকে কোনো কলম ছাড়াও করতে পারবে, ঠিক আছে? যেমন আমি কলম তো তোমাদের দেখানোর জন্য করছি, কলম ছাড়াও করা যেত। আচ্ছা, আলোর তড়িৎ ক্রিয়া এর সূত্রটি ব্যবহার করে নিচের কোনটি বের করা যায়? প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট ইউজ করছো কারে? এইচ রেই তো ইউজ করছে। এইচ কি প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট না? তাহলে কি কারে বের করতে পারবে? বের করতে পারবো। আলোর তড়িৎকে সমর্থন করে আলোর কোনটা? আচ্ছা, তড়িৎকে মানে কি ফটো ইলেকট্রিক এফেক্ট। দেখো কোয়ান্টামে চলে গেছে পাগল, ঠিক আছে? অ্যান্সার হবে এ, ঠিক আছে? এ হবে অ্যান্সার, পার্টিকেল নেচার। সিজিয়ামের কার্য অপেক্ষক তোমার যদি 1.35 ইলেকট্রোভোল্ট হয়, দেখো সব বলছি না, সবার কি তোমার ইলেকট্রোভোল্টে ডিল হবে, তাহলে এর সূচন কম্পাঙ্ক কত হবে? তো প্রথম কথা হবে সূচন কম্পাঙ্ক বের করার জন্য একে একে জুলে নিতে হবে। জুলে কেমনে নেয় কিছুক্ষণ আগেই ভাই শিখেছেন, 1.6 ইন্টু 10⁻19 দিয়ে ভাই মাল্টিপ্লাই করতে হয়। এটা আমার কথা হবে, আমার এইচ আসবে, তাই না? এটার সাথে কী আমার নিউ আসবে। এখন ভাই এইচ মানে কি? এইচ মানে হবে আমার 6.646 ইন্টু 10⁻34। ওকে ভাই 6.626। এখন আমার এখানে জাস্ট ভাই ক্যালকুলেশনটা বাকি, আর কত কষ্ট করো ভাই বুড়ো মানুষটাকে দিয়ে। আচ্ছা 1.3 আর তোমার হলো 1.76, আর ওদিকে তোমার 6। আমি এখানে একটু গ্যাম্পলিং করি, ঠিক আছে? 1.6 মানে আমি ধরলাম এটা 2, এটা তোমার 1 মানে 2, 6কে ধরলাম 7 বা 6 যদি ধরি তাহলে ভাই 2/6 আসে, কাটাকাটি করে যদি এটা 1 আসবে, এটা কত আসবে তোমার 3। 1/3 মানে তোমার 1/3 মানে কি 3 আর 10, তাই না? 3 3 9 মানে 3 সামথিং আসবে। 3 সামথিং আমি একটাই দেখতে পাচ্ছি, সেটা হলো এ। এখন যদি এখানে ভাই তোমার 3.5 দিত তখন আমি ঝামেলা করতে পারতাম না। বাকিগুলো দেখো তোমার রেঞ্জের মধ্যেই নেই, 4 6 8 দেখা যাচ্ছে রেঞ্জের মধ্যেই নেই। অ্যান্সার কী হবে? ইজি মোডে এ হবে, ঠিক আছে? তারপর কি লেখা? কোনো মুক্ত ইলেকট্রনের গতিশক্তি দ্বিগুণ হলে এর, আচ্ছা ডি ব্রগলি, ঠিক আছে? ব্রগলি লিখছে, ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্যের যে গুণক দ্বারা পরিবর্তিত হয় সেটা আমাকে বের করে দেখাও। আচ্ছা, গতিশক্তি যদি দ্বিগুণ হয় তাহলে ডি ব্রগলির যে ওয়েভলেন্থের যে চেঞ্জেসটা আসবে সেটা তুমি আমাকে বলো। এখন বলো আমাকে ডি ব্রগলি ফর্মুলা বলো।
তাহলে ভাই বলবে যে ভাই ডি ব্রগলি ফর্মুলা হলো ল্যামডা ইজ ইকুয়াল টু এই যে ভাই এমবি। চেঞ্জ করেছে কিন্তু ভাই গতিশক্তি। এখন ভাই তোমরা সবাই জানো, যদি না জানো তাও বলি, গতিশক্তি মানে কি ভাই? গতিশক্তি মানে কি? আমার হাফ এমবি স্কোয়ার, উপর আর নিচে যদি একটা এম দিয়ে গুণ করার ভাগ করো, তাহলে তুমি একটা কাজ করতে পারো, এটাকে তুমি চাইলে স্কোয়ার বলতে পারো, এটাকে তুমি এম বলতে পারো, যেভাবে বলা যায়। এটাকে বলা যায় কি ভাই? আমার পি বলা যায়। ওটা কি হয়ে গেলো? পি স্কোয়ার বাই 2m। তাহলে এখান থেকে তুমি পিকে কি বলতে পারো ভাইয়া? পিকে বলা যায় √/2m কে বলা যায়। ইয়েস ভাই যায়। তার মানে এখান থেকে ভাই তোমার কী হবে বলো তো? h/√/2m কে হবে না? হবে ভাই। এখন না কী করছে? করছে গতিশক্তি দ্বিগুণ করছে। মানে তোমার কি এখানে একটা এক্সট্রা 2 ফ্যাক্টর আছে যার উপর রুট আছে, বেসিক্যালি তুমি বাইরে একটা এক্সট্রা কাকে পাচ্ছ? √2 কে পাচ্ছ। এখন তোমার এটা কত হবে? 1/√2 হয়ে যাবে। অ্যান্সার কত? বি হবে। শেষ। ফালতু কোশ্চেন, ইজি কোশ্চেন। শক্তি ও সময়ের মধ্যে অনিশ্চিত কোনটি? ঠিক আছে, ব্যাপারটা আমি তোকে বুঝাই। সেটা হলো del x হাইজেনবার্গের আনসার্টেনিটি প্রিন্সিপাল, del x ইন্টু del p ইট ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু h/4π। ওকে, ঠিক আছে, h/4π। আচ্ছা, এখন দেখো ব্যাপারটা কি বলছে? শক্তি আর সময়ের মধ্যে বলছে। এখন দেখো ভাই তোমার ব্যাপারটা যে সময় বেসিক্যালি জিনিসটা কি? পি মানে কি ভাই? আমার এমভি। জি ভাই। এটা কি ভাই? আমার ডিসপ্লেসমেন্ট। জি ভাইয়া, বুঝতে পারলাম। আচ্ছা, এখন দেখো তুমি চাইলে ভালো করে খেয়াল করো, এখানে একটা ভি দিয়ে মাল্টিপ্লাই করতে পারো না? পারি। এখানে একটা ভি দিয়ে ভাগ করতে পারো না? পারি। এস ইকুয়াল টু কি ভাই? এস ইকুয়াল টু ভিটি। তাহলে ভাই টি ইকুয়াল টু কত হলে ভাই? টি ইকুয়াল টু হলে আমার s/v। আচ্ছা, আপনি বলতে চাচ্ছেন ভাইয়া যে এই পুরো জিনিসটাতে আপনি চাইলে বসাইতে পারেন কি? এই পুরো জিনিসটাতে আপনি বসাতে পারেন চাইলে টি। এটাকে আপনি চাইলে বলতে পারেন এনার্জি। এখন বলবে হাফ কই গেল? আরে বাবা রে, কনস্ট্যান্ট আছে না, কনস্ট্যান্ট তো ব্যালেন্স করতে পারবেই। তোমার এখানে আসলো কি? ই আর টি আসলো, যেহেতু ভাই গ্রেটার দেন আর ইকুয়ালের সাইন আছে, বোঝাই যাচ্ছে ভাই এটা অ্যান্সারটা কি? সি হবে, তাই না? কারণ তোমার যা জিনিস পাই তুমি তো সব ওই সাইডেই পাঠাবো, তাই না? অ্যান্সার কত হবে? আমার সি। তোমাকে পদার্থ যখন তরঙ্গ রূপে আচরণ করে তখন অবস্থান ও ভরবেগ সঠিকভাবে নির্ণয় করা যায় না। এটাকে কি বলে? কি বলে বলো? হাইজেনবার্গের ডুয়ালিটি প্রিন্সিপাল, তাই না? হাইজেনবার্গ তো এটাই বলছে যে তুমি যদি অবস্থান দেখো তাহলে তুমি তার বেগ বলতে পারো না, তুমি যদি বেগ বলতে তার অবস্থান বলতে পারবো না। ঠিক আছে, দ্য ফেমাস প্রিন্সিপাল। ওকে, তাহলে ভাই আমার এরই মাধ্যমে কি ভাই তোমার লেকচার 2টা কীভাবে ডান হয়ে গেল। এখন তোমরা ভাই পুরো লেকচারটা ভালো করে দেখো, আর আশা রাখি তোমরা লেকচার 1টাও রিভিশন দিছো সেকেন্ড পেপারের, আর একটা লেকচার দিলেই তোমার গুচ্ছর জন্য আর কিছু লাগবে না। ম্যাক্সিমাম নাম্বার অফ কোশ্চেন হয়েছে, ম্যাক্সিমাম নাম্বার অফ ধীরে ধীরে বোঝানো হয়েছে, ম্যাক্সিমাম নাম্বার অফ শর্টকাট, ম্যাক্সিমাম নাম্বার অফ হ্যান্ড ক্যালকুলেশন সবই করানো হয়েছে। আশা রাখি তুমি কোনোভাবেই কোনো কমতি নাই, আশা রাখি তোমার লেভেল আপ হচ্ছে ভাই। ঠিক আছে, লাইফের যুদ্ধে সবসময় ভাই স্ট্রাগল করতে হবে, নিজের উপর সবসময় কাজ করতে হবে। আর আমারও ভাই গলা এখন কাজ করা বন্ধ করে দিচ্ছে, আর একটা লেকচার শ্যুট করতে হবে। ভাই সবাই ভালো থাকো, খুশি থাকো, আর ভাই লেকচারটা এনজয় করো। বাই বাই।